বক্সে নাই তো, আমি নতুনটা কিনিনি। মনিরাপুর কথাগুলো রিপিট হচ্ছে আর একটা সাউন্ড হইতেছে মাইকের, মানে খুবই বাজে সাউন্ড হইতেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি ভাইয়া, ভালো। আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। গতকালকে ক্লাস করেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, করেছি ভাইয়া। কে কে ক্লাস করেন না একটু হ্যান্ড রেজ করেন তো। দাদা, আমাদের এদিকে কেন জানি জিপি সিমের হচ্ছে খুব সমস্যা হচ্ছে, মানে নেটওয়ার্কে। ওটা শুধু যার কারণে আপনাদের ওদিকে না, করতে এটা পারিনি। আমার এলাকাতেই অবস্থা, উত্তরবঙ্গে এরকম। তাই? ও আমার আচ্ছা, আমার মানে খুবই যতদূর মনে সমস্যা, হয় যার এটা কারণে ক্লাস বাংলাদেশে করতেই পারিনি, মানে জয়েন হওয়াই যাচ্ছে না। ক্লাস করব কি বলেন, এই জন্য মিস যে হয়ে গেছে। টেলিটক সিম আজকেও তো থাকে, সেম অবস্থা। টেলিটক সিমে নেট ইউজ করতে পারেন, দামেও কম, নেট ভালো পাচ্ছে বর্তমান। ভাইয়া জয়েন হওয়ার আগেই বলে লট অফ পিপল ঢোকা যাবে না, কাহিনী কি? ও, জায়গা ফুল হয়ে যায়, এই জন্য ঢোকা যাবে না, সেটা বলে। জায়গা ফুল হবে না, আমি বলছি সাথে লিঙ্ক দেওয়ার সাথে সাথে এরকম হয়? লিঙ্ক দেওয়ার সাথে সাথেই জয়েন হয়ে যায় সবাই। যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কি আপনাদের দরকার আছে? ক্লাস বন্ধ করে দিই, আর তো কোনো ক্লাস দরকার নেই, আপনারা এখন নিজেরা পড়েন। সব সাজেশন দিয়ে দেই, ভাইয়া তারপর নিজেরা সাজেশন পড়েন। দিয়ে সাজেশন দেন। গুলো দিয়ে দেন ভাইয়া। ভাইয়া, নন মেজরের সাজেশন তো এখনো দেননি। না, ওই তো বললাম যে সাজেশন দিয়ে দেই, কষ্ট করে আমাদের আর ক্লাস নেওয়ার কি দরকার। ক্লাস না নেই, সাজেশন দিয়ে আপনারা নিজেরা পড়েন। হ্যাঁ না, ভাইয়া, এমন কেন তাহলে ভাইয়া, ভালো আমরা তো হবে। চেষ্টা করছি। না ভাইয়া, আপনারাও ক্লাস নেন, আমরাও পড়ি। ক্লাস নিয়ে কি লাভ, আপনারা তো ক্লাসই করেন না। প্রত্যেকদিন করি ভাইয়া। মিস হয়ে গেল তো। গতকালকে শেষে কি বলেছিলাম বলেন তো, কয়জন বলতে পারবেন? গতকালকে ক্লাসের শেষে কি বলেছিলাম? টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলছেন ভাইয়া। জীবনও না, নিজের মতো মন মতো গুছাই নিয়ে একটা কথা বললে হয়ে গেল। আপনারা গতকালকে অনেকেই ভাইয়া বলছি এবং ক্লাস করতে হবে না তোমাদের সাথে আমরা। দিকে 10 থেকে 15 জন মাত্র ছিলেন, বাকিরা সবাই চলে গেছেন। তো দরকার আছে আমার ওইভাবে ক্লাস নেওয়ার? কোথায় আপনাদের পিছনে এক ভাইয়া সময় কারেন্ট দিয়ে কি চলে লাভ? গেছে।
আমি অসুস্থ মানুষটা এইভাবে আপনাদের সময় দিচ্ছি, তাহলে আমার লাভ কি হলো? হ্যাঁ, ওই যে একজন ক্লাস করছে, বুঝতে পারছি। উনি বলছে 5টা শর্ট কোশ্চেন আর একটা ব্রড কোশ্চেন হোমওয়ার্ক করতে বলছে। হোমওয়ার্ক করছেন? কয়জন হোমওয়ার্ক? জি ভাইয়া করছি। জি ভাইয়া হোমওয়ার্ক করছি। 10 জনও করেন নাই, তাহলে কি লাভ? ওই যে এই কথা শুনে একজন লিভ নিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। মনে হচ্ছে যে ক্লাসগুলো এগুলাতে নিজে পড়লেই হয়ে যায়। নিজে যে কেমন পড়েন সেটাও তো বুঝি, তাই না? ওকে, নো প্রবলেম। আজকে কি ক্লাস করবেন না শুধু প্রশ্ন দাগাই দিব শেষ? ক্লাস করবো ভাই। উইলিয়াম ব্লেকের শর্ট আর ব্রডটা পড়ছেন? জি ভাইয়া। জি ভাইয়া পড়ছি। পড়ছি ভাই। ওকে, ভাইয়া কোন কোন সাবজেক্টের ব্রিফ গুলো দিবেন যদি বলতেন, অনেকেরই তো আমরা রিটেকের আসছি, বুঝেন নাই। আপনার কোন সাবজেক্টের দরকার সেটা বললেন তাইলে হবে। আমার হিস্টোরি আর রিডিং রাইটিং এ দুইটা। তাহলে আপনি আপাতত আজকের জন্য চলে যেতে পারেন। ওকে ভাইয়া। হিস্ট্রিটা দিলে আগামী কালকে, ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। ভাইয়া আগের বছরের শেষ সাজেশন থেকে কি দাগানো যাবে? আমার তো মনে হয় না যে আগের বছরের সাথে মিলবে, মিলার কথা না। আপনার কি ইমপ্রুভ? ওকে ভাইয়া ওই শেষ সাজেশনের কোনো পিডিএফ গ্রুপে দেওয়া না এই বছরেরটা? গ্রুপে তো সবগুলা দেওয়া আছে। সেট সাজেশনের দেওয়া আছে তো। আছে, পিডিএফ দেওয়া নেই। একটা সেট সাজেশনের দাম 150-200 টাকা। একটা সেট সাজেশন যদি নিতে না পারে তাহলে তো মুশকিল। বাট 170 টাকা করে ভাইয়া। দেওয়া আছে। ভাইয়া তাইলে আমি 350 দিয়ে কিনছি কেন? 350 দিয়ে কিনছেন? আপনার থেকে দোকানদার টাকা নিতে নিছে। সি ভাইয়া আমার তো জায়গায় ইসে লেখাও আছে 360। কার কাছ থেকে নিছেন? লাইব্রেরি থেকে। আপনার এলাকার লাইব্রেরি থেকে? জি এলাকা বলতে হ্যাঁ মাদারীপুরের দোকান মধ্যে। তো ডাকাতি শুরু করছে এরা। আপনাদের সেকেন্ড ইয়ারের একদম 350 টাকা ভাই। আমি সাজেশনটা মেবি তাতেও সব সর্বোচ্চ হচ্ছে 270 টাকা পর্যন্ত বিক্রি করতে আমি দেখছি। 240 টাকা 30 টাকা নেই। আমি ভালো ছিল। সব বই কিনতে পারি নাই। আর এই বইটার হচ্ছে পাইকারি মূল্য হচ্ছে 170 থেকে 180 টাকা, যেটা হচ্ছে ইয়া থেকে আসে, কিন্তু ওই দামে আপনাদেরকে দিবে না। আপনাদেরকে বই নিতে হলে 240, 250, 260, 70 এরকম নেবেন। 350 টাকা হচ্ছে দাম দেওয়া আছে। 295 নিছে। আমাদের এদিকে 200 টাকা নিছে ভাইয়া। ঠাকুরগাঁয়ে কত নিছে? আমি নিছি 170 দিয়ে। 170 না 270? 350 নিছি ভাইয়া। 170 দিন ভাইয়া 170 তো নিছে, 270 তো নেয়নি। আপনি ভুলে গেছেন হয়তো। 270 টাকা দিছে তো। 170 টাকায় ভাইয়া 170 নিছে। কি কর? 170 টাকা তো তাদের কেনাও না, আপনাকে দিবে কই থেকে? ভাইয়া আমাদের পরিচিত যে যে দোকান থেকে নিছি ওটা আমার বান্ধবীর হাজবেন্ড হয়।
আমরা টোটাল 30টা বই নিছিলাম, একসাথে 30টা সেট সাজেশন নিছি। আমি তো ওই একা দামে নিছি 170-ই নিছি, আর ওইটা আমার ওই যে কলেজের স্যারের দোকান, হয়তো এই জন্য কম নিছি নাকি। তো আমি বুঝতেছি না, এত কম দামে দেওয়ার কথা না। দেওয়ার কথা না, কারণ এত কমে। রংপুরে নিছি ভাইয়া 200 টাকা করে ভাইয়া নিছি। ঠাকুরগাঁয়ে আমরা 300 নিচে কেউই পাইনি, 320, 30, 50 এভাবে আমার নিছি বলতে ঠাকুরগাঁয়ে। পারতেন, আমি আপনাদের কিনে দিতাম ঠাকুরগাঁও থেকে 260 250 করে, আরো কমে দিতে হতো। ইনশাআল্লাহ ভাইয়া থার্ড ইয়ারে নিব আপনার থেকে। থার্ড ইয়ারে আমাদের হ্যান্ডনোট বইটা আপনারা ওই বই বিচিত্রা লাইব্রেরি থেকে পেয়ে যাবেন, তো আমাদের কাছ থেকে পাবেন। ওইটা হলে সেট সাজেশনও দরকার হবে না, আমাদের বইটা থাকলেই হয়ে যাবে। ভাইয়া বই বিচিত্রাতে পাওয়া যাবে আপনাদের বইটা? হ্যাঁ, এবারেই তো বইটা আছে, এবারে বইটা শেষ হয়ে গেছে অবশ্য। তাহলে তো আমাদের সুবিধা আছে, একটু দামটা আপনি বলে দিবেন তাহলে আমাদের সুবিধা হবে। একটা জিনিস আপনার মাথায় রাখবেন, রেফারেন্সে আমাদের থেকে নিলে যে খরচ পড়বে, বই বিচিত্র লাইব্রেরি থেকে নিলে ওনারা কিছুটা কমিশন নেবেই, ওনারা কিছুটা বেশি নেবেই আমাদের থেকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যা মানে আসল জায়গা থেকে নেওয়ার যে কোনো জিনিস, তাহলে কমে পাবেন। ঠাকুরগাঁয়ে তো আমরা এমনিতেই বাসায় দিয়ে আসছিলাম, বা যে যেখানে ছিল তাদের কাছে দিয়ে আসছিলাম, যে যে নিছিলাম। থার্ড ইয়ারে আমাদের বই গেছে, প্রথমে বই আনছিলাম 500টা, সবগুলা গেছে। পরে বই আনছি 200টা মোটামুটি, আর বই আছে 80-90টা বা 100টার মতো বই আছে, হয়তো চলে যাবে। ফর্ম ফিল আপের ডেট দিলে এগুলো শেষ হয়ে যাবে। প্রথম বই বের করছে এবার, আমরা ভাবি নাই। আমরা তো প্রথমে 500টা করছি, আমরা ভাবছি 500টাই সেল হবে না, বিক্রি হবে না। আচ্ছা, যে প্রথম প্রশ্নটা আমরা পড়েছিলাম, আপনারা কি পড়ছেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, পরীক্ষায় আসবে। যারা পড়বেন না পড়বেন, তো আফসোস করার থেকে পড়ে যাওয়া ভালো না? জি ভাইয়া। যারা পড়বেন না ভাইয়া নিজে পড়লে গুলো অনেক কঠিন লাগে, আপনি যখন বুঝাই দেন তখন একদম সোজা হয়ে যায়। কি বলে, প্রশ্নগুলো তো আগেই পড়াই দিছিলাম, আগে ক্লাস করেন নাই? জি ভাইয়া, আপনি আগে পড়াইছেন তখন থেকে সহজ লাগছে, মানে আগে নিজে যখন পড়তে চাইছি তখন একদম কঠিন লাগছে। এখন রিভিশন দেন। এই প্রশ্নটা তো হয়েছে গতকালকে। আরেকটা বলছিলাম আপনাদের, সিম্বলিজম। আচ্ছা, একটা মিউট করেন, আমরা দ্রুত প্রশ্নগুলো শেষ করবো, করে হচ্ছে আমরা মিউট করেন। আর এখান থেকে শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জেসমিন আপু আচ্ছা আমি মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে, দেখেন এই দুইটা প্রশ্নের মধ্যে থেকে আশা করি একটা পাবেন। আর প্রথম যে প্রশ্নটা পড়ছি সেই প্রশ্নটা আশা করি চলে আসছে। আর এমন হবে, মানে এতটুকু বলি যে তিনটার মধ্যে থেকে দুইটা আসবে, একটা তো আসবেই, একটা প্রশ্ন কমন পাবেনই। আর তিনটা থেকে আর একটা প্রশ্ন আসতে পারে। তবে এমনও হইতে পারে যে সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্সের থিমটা নিয়ে আলোচনা করতে পারে, বলতে পারে। তখন আপনারা কি অ্যান্সার লিখবেন? খেয়াল করেন, থিম, সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্সের থিম গুলো নিয়ে আলোচনা করতে বলতে পারে। যদি থিম নিয়ে বলে তাহলে আপনি চিন্তা করবেন এই প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তরটি চাইছে। কারণটা কি খেয়াল করেন, এই দুইটার মধ্যেই থিম গুলো উঠে আসছে, দুইটা কন্ট্রারি স্টেটস, ইনোসেন্স এক্সপেরিয়েন্স। এই দুইটা জিনিস যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন তাহলে পুরো উইলিয়াম ব্লেকের এই সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্সের কবিতাগুলোর থিম গুলো উঠে আসবে। ক্লিয়ার? কথা বলেন। এই জন্য প্রশ্ন কি আসবে সেটা আগে বুঝবেন। জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আমাদের ভাইয়ারা সবকিছুই পড়াইছে, কি প্রশ্নটা আসছে সেটা বুঝে উত্তরটা আপনাকে ডেলিভার করতে হবে। দেন রাইট আ নোট অন ব্লেক ইউজ অফ সিম্বল। কি কি ধরনের সিম্বল আমরা এই কবিতাগুলোতে পাচ্ছিলাম, সেই সিম্বলগুলো আমাদের কিন্তু আলাদা করে লিখতে হচ্ছে। এখন খেয়াল করে দেখেন,
এখানে আমরা দেখতেছি উইলিয়াম ব্লেক ইজ রিনাউন্ড ফর হিজ মাস্টারফুল ইউজ অফ সিম্বলিজম ইন হিজ পোয়েট্রি এন্ড আর্ট। অর্থাৎ উইলিয়াম ব্লেক তার কবিতা এবং শিল্পে এই প্রতীকের ব্যবহার বা প্রতীকবাদের মানে সূক্ষ্মভাবে নিপুণভাবে মূলত তিনি ব্যবহারের জন্য বিখ্যাত ছিল। সিম্বলিজম কি? সিম্বলিজম ইজ আ লিটারারি অ্যান্ড আর্টিস্টিক ডিভাইস দ্যাট ইনভলভস ইউজিং ওয়ান থিং টু রিপ্রেজেন্ট সামথিং ডিপার অর মোর কমপ্লেক্স। অর্থাৎ এই যে আমাদের সিম্বলিজম বা প্রতীকবাদ আছে, এটা কি জিনিস? এই সিম্বলিজম বা প্রতীকবাদটা হচ্ছে একটা সাহিত্যিক এবং শৈল্পিক একটা ডিভাইস যে ইনভলভ ইউজিং ওয়ান থিং টু রিপ্রেজেন্ট সামথিং ডিপার অর মোর কমপ্লেক্স, অনেক গভীর বা আরো অনেক বেশি জটিলের কথা বলতেছে। এই জটিল কিছুকে উপস্থাপন করার জন্য এই সিম্বলিজমের ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ল্যাম্প, ল্যাম্প কবিতাটাতে ল্যাম্প ব্যবহার করা হয়েছে কিসের জন্য? মানুষের ইনোসেন্সটাকে বোঝানোর জন্য। মাইল্ডনেস এন্ড মিকনেস। আর টাইগারটা কেন ব্যবহার করা হয়েছে? মানুষের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, অন্ধকার দিকগুলো, খারাপ, কঠোরতা, এই দিকগুলোকে টাইগার দ্বারা হচ্ছে সিম্বলাইজ করছে। তাহলে আমরা কি বুঝলাম? সিম্বলাইজ জিনিসটা কি? কোনো জটিল বা গভীর কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই সিম্বলিজমের দ্বারা। ক্লিয়ার হয়েছে সিম্বলিজম কাকে বলে? জি ভাইয়া। In Blake's work, symbolism served as a powerful tool for conveying his philosophical, political and spiritual ideas. কারণ একটা বিষয় মাথায় আমরা গতকালকের প্রশ্নটা থেকে আসার কথা, যে আমরা ইতিমধ্যে দেখেছি উইলিয়াম ব্লেক সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্স, এই যে কবিতাগুলোতে তিনি প্রায় প্রত্যেকটা কবিতার মধ্যে পলিটিক্যাল, বিশেষ করে সামাজিক, সোশ্যাল যেটা, এবং ফিলোসফিক্যাল, এই দর্শনগুলো বা এই সব জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে। সমাজের সমস্যাগুলো, রাজনৈতিক সমস্যাগুলো, পলিটিক্যাল সমস্যাগুলো, এবং এই যে সবসময় তিনি বাচ্চাদের দিয়ে এবং এরকম সিম্বল ব্যবহার করে কিন্তু তিনি কবিতাগুলোতে বোঝানোর চেষ্টা করছে। বুঝতে পারছেন তো এতটুকু? জি ভাইয়া। তাহলে এবার আমরা সর্বপ্রথম দেখি স্পিরিচুয়াল সিম্বলিজম গুলো কেমন ছিল। স্পিরিচুয়াল বলতে কি বুঝতেছি? আধ্যাত্মিক, ঈশ্বরের সাথে কানেক্টেড। The Blake's works are infused with spiritual and religious symbolism. He often employs Christian symbols to convey his complex views on religion and spirituality. অর্থাৎ এই জায়গাতে বলা হচ্ছে যে ব্লেকের যে কাজগুলো বা লেখাগুলো আছে আধ্যাত্মিক এবং ধর্মীয় প্রতীকবাদের সাথে একেবারে যুক্ত। তিনি প্রায় ধর্ম এবং আধ্যাত্মিকতা সম্পর্কে তার জটিল মতামত প্রকাশ করার জন্য এই খ্রিস্টিয়ান প্রতীকগুলো তিনি ব্যবহার করেন। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইন দিস পোয়েম দ্য ল্যাম্প সিম্বলাইজ ইনোসেন্স এন্ড পিউরিটি, while the tiger represents experience and the darker aspects of existence. অর্থাৎ বলতেছে যে কবিতায় দ্য ল্যাম্প কবিতাটাতে ভেড়ার বাচ্চা বা ল্যাম্প যেটা, এটা নির্দোষতা এবং বিশুদ্ধতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। অপরদিকে যখন দ্য টাইগার কবিতাতে বাঘ অভিজ্ঞতা এবং অস্তিত্বের অন্ধকারের দিকগুলোকে প্রতিনিধিত্ব করতেছে। তো লিটল ল্যাম্প হু মেড দি, dost thou know who made thee? ছোট্ট মেষ শাবক, তোমাকে কে বানিয়েছে বা কে তৈরি করলো? তুমি কি জানো তোমাকে কে বানিয়েছে? ক্লিয়ার? জি ভাইয়া। অর্থাৎ স্পিরিচুয়াল আধ্যাত্মিক সিম্বলিজমটা দেখানো হলো। এবার যদি আমরা খেয়াল করি সোশ্যাল এন্ড পলিটিক্যাল সিম্বলিজম, এই সোশ্যাল এন্ড পলিটিক্যাল বলতে আমরা লন্ডন কবিতাটাতে যাব। আগামীকালকে মনে হয় লন্ডন কবিতার আমাদের হচ্ছে অ্যাডভান্স রিডিং এর ক্লাস আছে, তো ক্লাসগুলো করবেন, কারণ এই কবিতাগুলো থেকে আশা করি কমন পাবেন। লন্ডন কবিতাটা আগামীকাল ক্লিয়ার হবে। তারপর আমরা দেখি সোশ্যাল এন্ড পলিটিক্যাল বিষয় বলতেই আমরা লন্ডন কবিতাটা চোখের সামনে ভাসবে, হোলি থার্সডে কবিতাটা চোখের সামনে ভাসা কথা। তো ব্ল্যাক ওয়াজ ক্রিটিক্যাল অফ দ্য সোশ্যাল এন্ড পলিটিক্যাল ইনজাস্টিস অফ হিজ টাইম এন্ড হি ইউজড সিম্বলস টু এক্সপ্রেস হিজ ডিসেন্ট। তো এখানে বলা হচ্ছে যে ব্লেক তার সময়ের সামাজিক ও রাজনৈতিক অবিচারের সমালোচনা করেছিলেন এবং তিনি তার ভিন্ন মত প্রকাশের জন্য এইরকম সিম্বল বা প্রতীকের ব্যবহার করেছেন। ইন লন্ডন কবিতায় দ্য চার্টার্ড স্ট্রিটস এন্ড দ্য মাইন্ড ফকড ম্যানাক্লেস সিম্বলাইজ দ্য কনস্ট্রেন্টস অফ আ সোসাইটি মার্কড বাই অপ্রেশন এন্ড মেন্টাল ইমপ্রিজনমেন্ট। বলা হচ্ছে যে এই যে লন্ডনে যে চার্টার্ড স্ট্রিটস,
একাকী যে ঘুরে বেড়াচ্ছিল এই মূলত একটা রাস্তা দিয়ে, এবং বলতেছে যে মাইন্ড ফর্কড ম্যারাক্লেস, এটার অর্থ হচ্ছে যে ভুলে যাওয়া যে বিষয়গুলো, যে জিনিসগুলোকে মানুষ ভুলে থাকতে চায়, দুঃখ কষ্ট গুলো, যেগুলো কেন তখন সামাজিকভাবে সবাই ভেঙে পড়েছিল, সবাই স্বার্থপর হয়ে পড়েছিল, কেউ কারো দেখাশোনা করতেছিল না, সবাই নিজের তালে ব্যস্ত ছিল। এই সমস্যাগুলো লন্ডনের মধ্যে দেখা যাচ্ছিল, বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং বলা হচ্ছে যে এই কবিতাটাতে মূলত হচ্ছে সুন্দর করে এইসব জিনিসগুলো কিন্তু দেখানো হয়। তো এবং নিপীড়ন এবং মানসিক কারাদণ্ডের কথা বলা হয়, অপারেশন এন্ড মেন্টাল ইমপ্রিজনমেন্ট, মানসিক কারাদণ্ড দ্বারা মূলত চিহ্নিত হয়েছিল, মার্ক করা হয়েছিল সমাজের সীমাবদ্ধতাগুলোকে, সমাজের যে সীমাবদ্ধতা ছিল, চার্টার্ড স্ট্রিটস, মাইন্ড ফকড ম্যানাক্লেস, হায়োল্ডস, এইসব জিনিস দিয়ে মূলত চিহ্নিত করা হয়েছে। I wandered through his chartered streets, near where the chartered Thames does flow. বলা হচ্ছে আমি প্রতিটি এই যে চার্টার্ডের পাশের যে রাস্তায় ঘুরে বেড়াই, যেখানে চার্টার্ডের পাশে টেমস নদী প্রবাহিত হয়ে গেছে, তার আশেপাশে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু। এরপর আছে নেচার সিম্বলিজম, তার কবিতাগুলোতে প্রকৃতির প্রতীক আমরা দেখতে পাই। নেচার অফেন সার্ভস এজ এ সিম্বল ইন ব্ল্যাক ওয়ার্কস, দ্য পাস্টোরাল সেটিং ইন পোয়েমস লাইক দ্য শেফার্ড। আমরা দ্য শেফার্ড কবিতাটা কিন্তু এইখানে পড়ি নাই, আপনি চাইলে এইখানে দিতে পারেন ইন্ট্রোডাকশন, চাইলে ওটাও দিতে পারেন ইন্ট্রোডাকশন সংস অফ ইনোসেন্স। আপনি এখানে ওই যে শিশুটার কথা বলতে পারেন, কথাকার বলেন তো? সংস অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্সে ইন্ট্রোডাকশন কবিতায় একটা শিশুর কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই যে মেঘের মধ্যে দেখা যায় জিসাস ক্রাইস্ট বা অ্যানসেন্ট বলা পাখি হচ্ছে। বাজাচ্ছিল। এবং সেখানে আরেকটা কথা বলা হয়েছে, কোথায়? নল খাগড়া দিয়ে কবিতা লিখতেছিল, নল খাগড়া, সেটা কি প্রকৃতির অংশ না? নল খাগড়ার কথা মনে আছে? জি ভাইয়া। পেস্টোরাল সিম্বল। জি ভাইয়া। এগুলো নেচার না? জি আপনি ভাইয়া। চাইলে এখানে নার্সেস সং থেকে লিখতে পারেন, প্রকৃতির নেচারের অভাব নাই। কোথায় নার্সেস সং? ওই যে শিশুরা খেলাধুলা করতেছে, কোথায় খেলাধুলা করতেছিল? মাঠের মধ্যে। মাঠের একটা উপত্যকায় খেলাধুলা উপত্যকার করতেছিল। এখানে। এবং আবার সেখানে বলা হয় যে শিশুরা বলে এখনো সূর্য অস্ত হয়নি, এখনো রাখালেরা বাসায় ফিরেনি, এখনো হচ্ছে পাখিরা বাসায় ফিরে যায়নি। এই যে পাখি, রাখাল, সূর্য, এই সবকিছুই নেচার। ক্লিয়ার? এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে, কনভার্সলি হিজ পোয়েম সেট ইন আরবান এনভায়রনমেন্টস লাইক লন্ডন। লন্ডন কবিতাটা তো আমরা আরবান বা শহুরে একটা পরিবেশ দেখতে পাই। সিম্বলাইজ দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ সোসাইটি, দ্য লস অফ ইনোসেন্স। কোথায়? ওই যে পতিতারা দাঁড়িয়ে থাকে রাস্তায়, মানুষ দুঃখে কষ্টে ভিক্ষা পর্যন্ত করে, এইরকম একটা নেগেটিভ অ্যাসপেক্টস আমরা দেখতে পাই সেই সমাজটা। ওকে? এবং যেটা আমাদের কি হয়, এই যে ইনোসেন্সটাকে হারিয়ে ফেলে, এটা ক্ষতি হয়, এরকম একটা প্রতীক দেখাইছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। আরেকবার বলেন। কোন জায়গাটা বলবো? কন্ট্রাস্ট আর ওই একটু বুঝাই বলেন কোথায়? নেচার সিম্বলিজম তো পড়ানো শেষ হয়ে গেছে, কন্ট্রাস্ট আর ডুয়ালিটিটা একটু বলেন ভাইয়া আরেকবার। সেটা তো আমি যাই নেই এখনো, মনোযোগ দেন, আপনার মনোযোগ ছিল না। ও আচ্ছা, আপনি একটু মনোযোগ দেন। এরপর আছে কন্ট্রাস্ট এন্ড ডুয়ালিটি। কন্ট্রাস্ট অর্থটা কি বলেন? বৈপরীত্য বা বৈসাদৃশ্য বা বৈপরীত্য। আর ডুয়ালিটি মানে দ্বৈততা। তা আমরা ডুয়ালিটি জিনিসটা কোথায় পাই? সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্স, যে কাব্যগ্রন্থটা, এটা তো পুরাটাই হচ্ছে ডুয়ালিটি, বৈপরীত্য, বৈসাদৃশ্য। কিভাবে? ইনোসেন্সের সাথে এক্সপেরিয়েন্স, ভালোর সাথে মন্দ, তাই না? জি ভাইয়া। তুমি কথাগুলো জি ভাইয়া, গুড ভার্সেস ইভিল। Blake frequently employs symbols in pairs or opposites to explore contrasting ideas such as innocence and experience, good and evil, repression and liberation. কি বলতেছে এখানে? বলা হচ্ছে
এই যে ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স, ভালো এবং মন্দ, নির্দোষতা, অভিজ্ঞতা, তারপর হচ্ছে মন্দ, এদিকে আবার দমন বা মুক্তি, রিপ্রেজেশন মানে হচ্ছে দমন করা, লিবারেশন মানে মুক্তি, স্বাধীনতা লাভ করা আর কি, বিষয়টা এরকম। তো এরকমের মতো বিপরীত ধারণাগুলো আমরা কি করতেছি, এক্সপ্লোর করতেছি, অন্বেষণ করতেছি। সবগুলো জোড়ার মতো না, জোড়া জোড়া না, তো জোড়ায় বা বিপরীতে প্রতীকগুলো ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ ভাই। তো দিস ডুয়ালিটি ইজ হ্যাঁ, হ্যাঁ। সেন্ট্রাল টু হিজ পোয়েটিক ফিলোসফি। তো বলা হচ্ছে যে এই যে দ্বৈততা তার কাব্য দর্শনের কেন্দ্রবিন্দু ছিল। যেমন আমরা এখন এই দ্বৈততাটা কোথায় দেখতে পাই? টাইগার কবিতায় এবং ল্যাম কবিতায়। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি। তো এই চারটা লাইন আপনারা উপর থেকে লিস্ট করে সাজায় লিখবেন। এখানে কি বলা হচ্ছে? টাইগার সে একটা উজ্জ্বল জ্বলন্ত শিখার মতো দেখতেছিল। রাতের অরণ্যে তাকে দেখতে হয়, কি এমন একটা অমর হাত বা একটা চোখ তাকে দেওয়া হয়েছিল, এবং যে তাকে দেখতেছিল, যাকে তৈরি করেছিল, তার কি কোনো ভয় হয়নি তাকে এইরকম একটা ফ্রেম বা সুগঠিত করে রাখার জন্য? আপনি চাইলে এখানে এরপর কবিতাটার দুটা লাইন আবার দিয়ে দিতে পারেন। উপরে যে দুটা লাইন দিয়ে দিচ্ছেন, এই দুটা লাইন আপনি আবার এই জায়গাতে দিতে পারেন। উপরে লিখে দিতে পারেন ইন দ্য টাইগার, ইন দ্য পোয়েম টাইগার, নিচে লিখে দিতে পারেন ইন দ্য পোয়েম ল্যাম। তো ল্যাম এবং টাইগার আমাদের কি দেখায় এখানে? কন্ট্রাস্ট দেখায় না, ডুয়ালিটি দেখায় না? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর যেটা আছে ভিজুয়াল আর্ট এন্ড সিম্বলিজম। কেউ চাইলে এটা দিতে পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন। ব্লেক ওয়াজ নট অনলি, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি ভাইয়া। বুঝি নাই? মানে এইটা কবিতার বাদে এই বাকি লাইনগুলো না মনে রাখাটা অনেক কষ্ট হয়। আপনি শিখে দিয়েছিলেন লিখে লিখে। হ্যাঁ, লিখে লিখে মানে আপনি শিখে দিয়েছিলেন যে এগুলো বেশি বেশি করে লিখলেই মনে থাকবে। তো যতই লিখি না কেন, একটা পরে আরেকটা যখন পড়ি তখন আবার ভুলে যাই, ডিস্টার্ব হয় খুব। যেমন এগুলো কিন্তু সব পড়াই আছে, তারপরেও দেখে যে আমরা মানুষ জাতিটা এমন, আমরা যত শিখবো তত ভুলবো, তো যত ভুলবো তত শিখবো, বিষয়টা এরকম। আপনার প্র্যাকটিস থাকলেও, পড়া থাকলেও, পরীক্ষার আগে আগে আবার রিভিশন দিবেন, হয়ে যাবে। একটা বিষয় খেয়াল করেন, আমরা সেই ছোটবেলায় শিখলাম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, সেগুলো ভুলি না। কিভাবে একটা মানুষের বিয়ে হয় সেগুলো আমরা দেখে দেখে শিখে গেছি, তাই না? জি ভাইয়া। তো এই জিনিসগুলো আমরা কেন ভুলে যাই? একটা জিনিস যদি খেয়াল করেন, আপনি এ থেকে জেড পর্যন্ত আপনার জীবনে যতবার আপনাকে শেখানো হয়েছিল, ততবার কি আপনি প্র্যাকটিস করছেন এই কবিতার লাইনগুলো? না না। ভাইয়া। তাহলে কিভাবে মনে থাকবে? আপনি একটা জিনিস, একটা রাস্তা দিয়ে একদিন গেছেন, রাস্তা ভুলে যান, আপনাকে দ্বিতীয় দিন নিয়ে যাওয়া হয়েছে, আপনার বাসা থেকে স্কুল যাচ্ছেন, আপনার বাবা, বড় ভাই, ছোট মা, আন্টি, আঙ্কেল, যেই হোক না কেন, শুরুর দিকে কিন্তু আপনাকে ধরে নিয়ে যেত, সাইকেলে গিয়ে নিয়ে দিয়ে আসতে, কোলে করে দিয়ে দিয়ে এসেছিল। এভাবে যেতে 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 আপনার কিন্তু অভ্যাস হয়ে গেছে, রাস্তাটা চেনা হয়ে গেছে, এরপর আপনি নিজে থেকে যেতে পারেন। তাহলে কি বারবার আপনি প্র্যাকটিস করার কারণে এই জিনিসটা আপনার আয়ত্তে আসতেছে। তাহলে একটা পড়াকে যদি আপনার আয়ত্তে আনতে হয়, তাহলে বারবার প্র্যাকটিসের দরকার। আপনি যখন 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট বাদ দিলাম, 10 পর্যন্ত ধরেন, এই সময় পড়াশোনা করেছিলেন, আপনারা নিজেরাই চিন্তা করেন তো, একবার চোখটা বন্ধ করে আমার কথাটা শুনেন। চিন্তা করেন ক্লাস 10-এ উঠে 9, 10-এ এক একজন বইগুলো 4-5 বার রিভিশন দেন নাই শেষ করে? জি ভাইয়া। ভাইয়া বই ছিঁড়ে যেত, এক এক সময় বইয়ের পৃষ্ঠাগুলি পেতাম না। বলেন, অনার্সে এসে কয়বার রিভিশন দিবেন যে আপনার মনে থাকবে? ভাই আপনার কথাগুলো কি সুন্দর মিলে যাচ্ছে, সব সত্যি সত্যি বাস্তব কথা তো, বাস্তবতা। আমরা যেখানে আমরা কেন দিই শুনেন, আমরা সবাই 9-10-এ আমরা 6-7 ঘন্টা পড়াশোনার সময় দিলাম, অনার্সে এসে আমরা আধা ঘন্টাও পড়ি না, এটা তো ঠিক না। ভাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা পড়লে মনে হয় আমি অনেক পড়া কমপ্লিট করছি, তারপর স্বাভাবিক, শেষ। কারণ আপনার তখনকার মেমোরি এখনকার মেমোরি অনেক পার্থক্য।
আপনি এখন বেশি মনে রাখতে পারবেন, যত বয়স হবে আপনার তত মেমোরি শার্প থাকবে, এবং মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা থাকে, এই জন্য আপনি সহজে ভুলে যাবেন। মনে হবে সহজে পড়াটা হইলো, কিন্তু সহজেই ভুলে যাবেন। এই জন্য আপনার রিভিশন দরকার। আগে আধা ঘন্টাতেই একটা পড়া কমপ্লিট হইতো, এখন 2-3 ঘন্টা পড়লেও ওই সেম পড়াটাই এখন আর মাথা কাজ। এখন কারণটা হচ্ছে কি, আমাদের মাথাটা জ্যাম হয়ে গেছে। কিভাবে? আমাদের মাথার মধ্যে ফেসবুকে রিলস, আরেক সাইডে আছে টিকটক, এক সাইডে আছে ইউটিউবের শর্টস, নাটক, কোন দিন কোন মুভি আসবে, কোন বান্ধবী কোথায় বেড়াইতে গেল, কোন কোন জায়গায় কোন ড্রেসটা কিনবো, এই সব জিনিসগুলো মাথায় ভর্তি হয়ে গেছে। ফোনটা হাতে আসলে আমরা পড়াশোনা করি না। পড়তে বসেও আমরা ফোনটা মনে হচ্ছে বয়স বাড়তেছে আমাদের যত বয়স বাড়বে, যত শুনেন আমি বলি, যত আমাদের বয়স বাড়বে আমাদের মনটা চাবে হচ্ছে একটু হচ্ছে আনন্দের মধ্যে থাকতে চাই, এই জিনিসটা সবসময় চাবে। কিন্তু আপনি যদি সেটা এখনই গ্রহণ করা শুরু করেন, তাহলে শেষ বয়সে গিয়ে আপনার বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগবে না। কারণ আপনি যখন শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখেন। এখন সময় হচ্ছে পড়াশোনার। ফোনটাকে সাইডে রেখে টেবিলে বসতে হবে, বিছানায় পড়াশোনা হবে না। টেবিলে বসে খাতা কলম নিয়ে পড়াশোনা করতে হবে। এই যে ক্লাস করতেছেন এতজন মানুষ, আমার মনে হয় অর্ধেকেরও বেশি মানুষ বিছানায় কোথাও না কোথাও শুয়ে আছেন। এভাবে কিন্তু হবে না, আপনার মনোযোগটা নিয়ে আসতে হবে। আমি যে লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি, আপনি যদি আমার সাথে পড়েন, বুঝান, তাহলে এটা আপনাকে দ্বিতীয়বার একবার পড়লে আপনার মাথায় থেকে যাবে। কিন্তু আপনি যদি এখন শুয়ে শুয়ে থাকেন, কেউ মেসেজ দিচ্ছে তাকে রিপ্লাই দিচ্ছেন, আমার কথা শুনতেছেন না, একটু পরেই বিরক্ত লাগতেছে, বের হয়ে চলে গেলেন। এই হচ্ছে আপনাদের অবস্থা। এখন ভালো কিছু করতে চাইলে এখনো সময় আছে, 1 মাস সময় পাবেন আরো। প্রতিদিন এখন 2 ঘন্টা পড়ে হবে না, মিনিমাম 3-4 ঘন্টা আপনাকে পড়াশোনায় সময় দিতে হবে। পড়ার মতো পড়তে হবে 3-4টা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা আপনাকে পড়ার মতো পড়তে হবে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট চিন্তা করতে পারেন। নতুবা পাস নিয়ে টানাটানি হবে। ভাইয়া এখনো পড়লে হবে? 3-4 ঘন্টা পড়লে ভালো রেজাল্ট 4 সম্ভব? ঘন্টা করে সময় দেন, 24 ঘন্টায় 4 ঘন্টা সময় দেন। ফোন থেকে দূরে থাকেন, সবকিছু দূরে রাখেন। হ্যাঁ, আপনার ফোন দরকার, যে কাজের জন্য দরকার সেই কাজটাই করেন। এখনো সময় আছে, 4টা ঘন্টা পড়েন প্রতিদিন। আপনার রেজাল্ট যদি ফার্স্ট ক্লাস না আসে তখন আমাকে বললেন। মানুষ 1 মাস বাপের বাড়ি যাও। ফোনটাই নষ্টের মূল ভাইয়া। ফেসবুকে রিলস দেখতে ধরলে কাটে দিতে মনটাই চায় না। মন চায় না। ওই নাচা কুদ্দা দেখে, ওগুলা দেখে দেখে সবাই এগুলাই শিখতেছে। এই হচ্ছে সমস্যা। যারা কন্টেন্ট তারা বুঝে যে আসলে ইনকাম করা কতটা কষ্ট, তারা যে কত নাচা কুদ্দা করে, এসব করে ইনকাম করতেছে, দিন শেষে যা দেখে যে তাদের চা খাওয়ার টাকাটাও হয় না। এই যে আমরা এতদিন থেকে লাইভ ভিডিও বানাই, আমাদের তো এখন পর্যন্ত কোনো ইনকাম হইলো না ফেসবুকে বা ইয়াতে। কে বললো দাদা ওদের চা খাওয়ার টাকা নাই? মানে গিয়ে দেখেন এক একজন ছিল কি আর এখন হয়ে গেছে। যারা উন্নতি করছে, আমি বলি যারা উপরে থেকে উঠছে, তারা সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। কেউ খুবই ভালো কন্টেন্ট বানায়, আবার কেউ হচ্ছে খুব বাজে জঘন্য কন্টেন্ট বানায়, হচ্ছে উপরে উঠছে। অধিকাংশ জঘন্য, মানে ভালো থেকে জঘন্য শুরু করছে, তারপরে মানে তারাই ভালোটা ওঠে না। প্রতিদিন এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এখন এত গল্প মানুষ বোকার মতো আপনারা হচ্ছে ওরা টাকা ইনকাম। জি ভাইয়া। আচ্ছা, আগের ক্লাসগুলো হচ্ছে আপনারা পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এবং এই পেজের মধ্যেও আছে। ভাইয়া ইউটিউব চ্যানেলে সবগুলা নেই, সবগুলা দিলেই ভালো হইতো। ইউটিউব চ্যানেলে 4টা বোধহয় আছে। কেন থাকার কথা? কালকে না ভাইয়া 4টা ভিডিও আছে কালকেরটা সহ, আমি করছি কালকে। সবগুলো প্লিজ সবগুলো দিলে ভালো হবে। যেমন গতকালকের ক্লাসটাও দেওয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া সেটা তো দেয়া আছে। আমি বলি কিভাবে ওইখান থেকে পড়ে নেওয়া চ্যানেলে যাবে। যাবেন,
আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করবেন দ্য DOEBG গ্রুপ, এটা লিখে সার্চ করবেন, চ্যানেলটা আসবে, সেখানে প্লে লিস্টে যাবেন, চ্যানেলে ক্লিক করার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে একটা সেকেন্ড ইয়ারের ফোল্ডার পাবেন, সেকেন্ড ইয়ারে এখানে ক্লিক করবেন, 8টা ভিডিও দেওয়া আছে। প্রথম ভিডিওটাই হচ্ছে সেকেন্ড ইয়ার রোমান্টিক পোয়েট্রির এই উইলিয়াম ব্লেকের 11টা কবিতা। তারপর পাবেন রাইডার্স টু দ্য সি, রোমান্টিক পোয়েট্রির ডন জুয়ান নিয়ে 2টা কবিতা, 2টা ক্লাস আছে, রাইডার্স টু দ্য সি নিয়ে 2টা আছে, সরি 3টা আছে, অ্যাডভান্স রিডিং রাইটিং এর একটা আছে, তারপর গতকালকের ক্লাসটা আছে, আজকের ক্লাসটাও দেওয়া হবে। হ্যাঁ, এখন লিটারেচার ক্লাসগুলো দেওয়া হয়নি বলতেছেন, তো এটার জন্য আসলে এটা মনে হয় এখানে ভিডিওস অপশনে যাবেন, সেখান থেকে দেখবেন আরো কিছু ক্লাস পাবেন। এই যে লায়ন এন্ড দ্য জুয়েল ক্লাসটা পাবেন, তারপর হচ্ছে বেশ কিছু ক্লাস আর কি ওই প্লে লিস্টটাতে অ্যাড করা হয়নি, ওটা আমি করে দেবো ধীরে ধীরে। আর যেগুলো আপলোড দেওয়া হয় নাই সেগুলো আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? ভাইয়া হোয়াটসঅ্যাপেরটা একটু দিন তো। হোয়াটসঅ্যাপের ক্লাসগুলো আপনাদের আমি ক্লাসেই নিব, ঠিক আছে? কবিতাগুলো ওইগুলো বড় বড় কবিতা, তো একটা একটা করে আলোচনা করে দিব, অল্প অল্প সামারিটা অন্তত বলে দিব, থিম গুলো আলোচনা করে দিব। এই যে নিচের দিকে অনেকগুলো ক্লাস আগে থেকে আছে, এলিজাবেথ নেস, তারপর হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, তারপর হচ্ছে এই যে আরো আছে লিঙ্গুইস্টিকের, এটা তো অন্য। হ্যাঁ হ্যাঁ, এলিজাবেথ নেস নিয়ে 2টা ক্লাস দেওয়া আছে, আমার নাও একটা ক্লাস আছে, জাহিদ ভাইয়ের একটা ক্লাস আছে, জাহিদ ভাইয়ের না একটা ক্লাস আছে এজ অফ চসার, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা দা ওল্ড ইংলিশ পিরিয়ড, এটাও আছে, এজ ইউ লাইক ইটও দেওয়া আছে এখানেই। এগুলো হচ্ছে ভিডিওস থেকে পাবেন, ঠিক আছে? আর আমাদের এখানে শুরুর দিকে ক্লাস নিয়েছিল মরিয়ম হাসি আপু, আপনারা চিনেন কিনা জানি না। তো হাসি আপুর এজ ইউ লাইক ইট, লায়ন এন্ড দ্য জুয়েল, রাইডার্স টু দ্য সি, ওনার লেখা বেশ কয়েকটা ভিডিও এখানে আছে, এখনো পাবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপর আমি দিয়ে দিব যে যেগুলো আছে এগুলো দিয়ে দিব। তো এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে সবার? Bring out the mystified elements in Blake's Songs of Innocence and Experience. Songs of Innocence and Experience এর মধ্যে রহস্যময় উপাদান কোনগুলো আছে? রহস্যময় উপাদানের মধ্যে প্রথম একটা হচ্ছে সিম্বলিজম। যে সিম্বলিজম প্রশ্নটা পড়ে আসলাম, পুরোটাকে শর্টকাটে একটা পয়েন্টে লিখবেন। এই যে দেখেন, symbolism, the duality of innocence and experience serve as a central mystified elements in Blake's poem. Innocence is often represented by symbols such as lambs, children, and pastoral imagery, evoking a sense of purity and simplicity. এই কথাগুলো তো নতুন কিছু না, এগুলো আগে থেকে আমরা দেখে আসতেছি, তাই না? এবং বলা হচ্ছে in contrast experience is symbolized by the darker imagery such as the tiger, the chimney sweeper, the polite cityscape, representing the harsh realities of life and loss of innocence. The mystical interplay between these symbols invites readers to ponder the deeper meaning behind the contrast and the inevitable transition from one state to another. এই জায়গাতে পুরোটাতে আমরা যে বিষয়টা পাচ্ছিলাম, কি বলতেছে বুঝতে কি পারছেন? এই জায়গাটাতে মূলত বোঝানো হচ্ছে যে নির্দোষতা বা ইনোসেন্স বা এক্সপেরিয়েন্স, এই যে কাব্যগ্রন্থটা, এটা মূলত হচ্ছে দ্বৈততা, এক ধরনের ডুয়েলিটি প্রদর্শন করতেছে ব্লেকের কবিতাগুলোতে, একটা কেন্দ্রীয় রহস্যময় উপাদান হিসেবে কাজ করতেছে। তো এই ইনোসেন্সটা প্রায় ল্যাম্ব, চাইল্ড এবং হচ্ছে পাস্টোরাল যে পিকচার ইমাজেরি, এই সবের মতো প্রতীক দ্বারা উপস্থাপিত করা হচ্ছে, যা বিশুদ্ধতা এবং সরলতার অনুভূতি জাগিয়ে তোলে আমাদের মধ্যে। অপরদিকে বা বিপরীতে টাইগার, চিমনি সুইপার এবং হচ্ছে যে এই যে হচ্ছে ডার্কার যে বা experience is symbolized by darker imagery such as tiger, chimney sweeper and the polite cityscape, যেটা হচ্ছে দূষিত শহরের দৃশ্য লন্ডন কবিতাতে, representing the harsh realities of life। এটা আমাদের কি দেখাচ্ছে? এটা মূলত হচ্ছে জীবনের কঠোর বাস্তবতা এবং লস অফ ইনোসেন্স, নির্দোষতা হারানোর প্রতিনিধিত্ব করে। তো এই যে চিহ্নগুলো বা এই চিত্রগুলোর মধ্যে রহস্যময় মূলত ইন্টারপ্লে আমাদের পাঠকদের সামনে বৈসাদৃশ্যের পিছনে একটা গভীর অর্থ দেখানো হচ্ছে। এক অবস্থা থেকে অন্য অবস্থাতে অনিবার্য রূপান্তর নিয়ে চিন্তা করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। বুঝতে পারছেন সিম্বলিজমটা?
জি ভাইয়া। এরপর আমরা উপরের দিকে পড়েছিলাম না স্পিরিচুয়াল বা রিলিজিয়াস সিম্বলিজম, তো রিলিজিয়াস মিস্টিসিজম ওই কথাগুলোই আসবে। ব্লেক হ্যাড এ ইউনিক টেক অন রিলিজিয়ন and his poems are filled with mystical elements relate to spirituality and the divine. He challenged conventional religious beliefs and institutions and presents a personal and visionary understanding of the spiritual realm. অর্থাৎ এই রিলিজিয়াস ধর্মীয় রহস্যবাদের মধ্যে বলা হচ্ছে যে ধর্ম সম্পর্কে ব্লেকের একটা অনন্য ধারণা ছিল এবং তার কবিতা আধ্যাত্মিকতা এবং ঐশ্বরিক সম্পর্কিত রহস্যময় উপাদানে পরিপূর্ণ ছিল। তিনি প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ করেছিল, যেমন চার্চ এদেরকে চ্যালেঞ্জ করেছিল, এবং আধ্যাত্মিক জগতের ব্যক্তিগত ও দূরদর্শী এইসব জিনিসগুলোকে উপলব্ধি করে তিনি তার কবিতায় উপস্থাপন করেছেন। উই আর কল্ড বাই হিজ নেম, আমরা তাকে তোমার নামেই ডাকি। লিটল ল্যাম গড ব্লেস দি, লিটল ল্যাম গড ব্লেস দি। এই ছোট্ট মেষ শাবক, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ছোট্ট মেষ শাবক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তাকে আশীর্বাদ দিল। ঠিক আছে ভাইয়া, মিস্টিক্যাল মানে কি রহস্যময় এমন কিছু বোঝায়? হ্যাঁ, ওটাই তো বলতেছিলাম, রহস্যময় বা রহস্যবাদ। মিস্টিক মানে রহস্যময়, আর মিস্টিসিজম অর্থ হচ্ছে রহস্যবাদ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা লাইভে দেখতেছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে একটু বলবেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? রিলিজিয়াস মিস্টিসিজম পর্যন্ত সবার? জি ভাইয়া। ওকে, এরপরে দেখেন এগুলো এখন বিষয়গুলো কি, এই প্রশ্নটা পুরোপুরি থিমের উপর করে অ্যান্সার করা। যেমন রিলিজিয়াস মিস্টিসিজম, আপনারা কোনো কবিতা রেফারেন্স পাইছেন? জাস্ট এখানে বোঝা যাচ্ছে যে ল্যাম কবিতাটাকে নিয়ে আসা হয়েছে, তাই না? অর্থাৎ রিলিজিয়াস ব্যাপারটা যেখানে ছিল সেই কবিতাটাকে নিয়ে আসা হয়েছে। যেহেতু হচ্ছে ল্যাম্পকে ঈশ্বরের নামও হচ্ছে ল্যাম্পের মতো করে ডাকা হয়, এই কথাগুলোকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, পরীক্ষায় যদি মানে এই যে প্রথমে যে হেডলাইন গুলো, যেমন রিলিজিয়াস মিস্টিসিজম এই টাইপের এই কথাগুলো যদি বাই এনি চান্স মনে না থাকে, হুটহাট করে বলা তো যায় না, তো এমনি থেকে প্যারা প্যারা করে যদি লিখি, কোনো সমস্যা হবে? এই প্রশ্নের উত্তরটা আমি গতকালকে খুব ভালো মতো দিয়েছিলাম। গতকালকেও বলেছিলাম যে আপনি পয়েন্ট করে লিখবেন কখন, যদি আপনি আগে থেকে ভালো মতো পড়াশোনা করতেন তাহলে লিখতে পারতেন। আচ্ছা, একটু মিউট করেন তো, কার এখান থেকে যেন সাউন্ড হচ্ছে, কথাগুলো শুনেন। আপনি পয়েন্ট করে লিখবেন তখন যখন আপনার পড়াশোনাটা ভালো থাকবে। এখন আপনার নামে আমি কিছু বলবো, আপনার সম্পর্কে আমি জানি না, শুধু নামটাই জানি, লিখতে পারবো না? এখন হচ্ছে ধরেন যে নাম হচ্ছে জন লিলি, এখন আমি লিখে দিলাম তিনি হচ্ছে একজন সুন্দরী মহিলা, তিনি দেখতে অনেক সুন্দর, তিনি এরকম অনেক বড় বড় লেখা লিখেছেন, এরকম লিখে দিলাম। আসলে কি জন লিলি একজন মহিলা কবি নাকি পুরুষ কবি? ছেলে, পুরুষ কবি, ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস এর মেম্বার। হ্যাঁ, তো পুরো বিষয়টা উল্টে গেল না? বিষয়টা বুঝেন তো? বিষয়টা হচ্ছে যখন আপনি পয়েন্ট করে লিখবেন, নির্দিষ্ট করে সেই পয়েন্টের আলোকে আপনাকে উত্তরটা লিখতে হবে। আর যখন আপনি পয়েন্ট ছাড়া লিখবেন, তখন কি লিখতেছেন না লিখতেছেন সেটা এতটা সহজে খাতাটাতে ভেসে উঠবে না।
আর যখন আপনি পয়েন্ট করে লিখবেন তখন স্যারদের চোখটা আগে পয়েন্টটাতে যাবে। আপনি পয়েন্টটা কি লিখছেন, এই কথাটা, পয়েন্টের প্রথম লাইনটা শেষ লাইনটা অবশ্যই পড়ে দেখবেন। তো যদি আপনি শুরু থেকে ভালো মতো পড়াশোনা করে আসেন, আপনি ভালো মতো লিখতে পারেন, তাহলে পয়েন্ট করে আপনার জন্য লেখা বেটার। কারণ আপনি পয়েন্টটা মনে রাখতে পারলে পরের কথাগুলো কি হবে, পয়েন্টের ভিতরে কি থাকতে পারে সেটা আপনার জানা আছে। আর আপনি যদি শুরু থেকে পড়াশোনার মধ্যে না থাকেন, তাহলে এই শর্ট সময়ের মধ্যে আপনি পয়েন্ট পড়ে ভিতরের লেখাগুলো মাথায় রাখতে পারবেন না। এখানে এখন আপনাদের মধ্যে দুই ধরনের লোক পাবেন। কিরকম? একজন পয়েন্ট ছাড়া উত্তর লিখতে পারবে না, আরেকজন ভাববে যে পয়েন্ট ছাড়া উত্তর লেখা যাবে কিনা। কারণ কি, যারা শুরু থেকে পড়াশোনা করে আসছে তাদের পড়াশোনার ধারণাটাই এমন হয়ে গেছে যে ভাইয়া পয়েন্টটা যেটা আছে, পয়েন্টটা যদি পয়েন্টগুলো লিখে লিখে যাই তাহলে আমার পয়েন্টটা মনে রাখলেই ভিতরের কথাগুলো মনে আসে। আছেন এমন? আমার কথাগুলো কি বিশ্বাস হয়, সত্য মনে হয়? জি ভাইয়া। আর এমন অনেকে আছে পয়েন্টটা মনে রাখতে পারেন না। কেন? কারণ আপনার ভিতরের লেখাটাই মাথায় নেই। ভিতরের লেখাটা যাদের মাথায় থাকবে তারা পুরো লেখাটাকে পয়েন্টটার মধ্যে নিয়ে আসবে। পয়েন্টটা মনে রাখলে ভিতরের লেখাগুলো মাথায় চলে আসবে। তো এই জন্য বলবো, যাদের পড়াশোনা একেবারে কমপ্লিট নাই তারা পয়েন্ট ভুলে যান। জাস্ট প্রশ্নটা বুঝেন, কি উত্তরগুলো লিখতে হবে এই জিনিসটা বুঝেন, আপনি তখন প্যারা করে লিখেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ভাইয়া যেটা ভালো পারবো ওটা পয়েন্ট করে দিব, আর যেটা নিয়ে একটু সমস্যা থাকবে ওটা আমরা এমনি লিখবো। এভাবে লিখলে হবে না? মানে দুই ভাবে যদি লিখি আপনি খাতায়। লিখলেও কোনো সমস্যা নেই, তবে এতটুকু অনুরোধ করব, পয়েন্ট দিয়ে পয়েন্টের ভিতরে ওই ছেলেকে মেয়ে বানাই দিয়েন না। পয়েন্টে লিখছেন একরকম, উত্তর পয়েন্টের মানে ভিতরে লিখছেন আরেক রকম, এটা কিন্তু করেন না, তাহলে জিরো পাবেন, মার্কই দিবে না। তখন বলবে যে ভাইয়া আবার পয়েন্ট করে লিখতে বললো, আবার তো আবার ফেল আসলো। না ওটা বুঝতে পারছেন সবাই? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এই যে প্রশ্নটা যে দিয়েছে, হ্যাঁ, এখন এই প্রশ্নটাতে এই যে আমরা যে পয়েন্ট গুলা দিচ্ছি, পয়েন্টের মধ্যে যে কবিতার লাইন গুলা দিচ্ছি, এগুলা কি উইলিয়াম ব্লেকেরই দেওয়া লাগবে নাকি অন্য কোনো যদি মানে কবিতা আসে, অন্যগুলা যদি আসে তাহলে কি অন্যগুলা দিব? মানে ওই যে একটাতে যেমন লন্ডন দিলাম, পলিটিক্যাল এন্ড সোশিয়াল, ওইখানে এটাও তো উইলিয়াম ব্লেকেরই যে তিনটা কবিতা। প্রশ্ন আমরা পড়তেছি উইলিয়াম ব্লেকের কবিতা থেকেই পড়তেছি, ঠিক আছে? এখন তিনটা প্রশ্ন তিন রকম, তিন ধরনের পয়েন্ট ব্যবহার করা হয়েছে, যখন যেখানে যেটা যায় সেটাই ব্যবহার করা হয়েছে। আমি এখন এখানে লিখবো ভিজুয়াল আর্ট এন্ড সিম্বলিজম, আমি যদি হচ্ছে এখানে কন্ট্রাস্ট এন্ড ডুয়ালিটির কথা লিখি তাহলে কি আমাকে মার্ক দিবে? না ভাইয়া। পয়েন্টে লিখলাম ভিজুয়াল আর্ট এন্ড সিম্বলিজম, আর ভিতরের লেখাগুলো লিখে দিলাম কন্ট্রাস্ট এন্ড ডুয়ালিটির যে লেখাগুলো, আমাকে কোনোভাবেই কিন্তু মার্ক দিবে না। দিবে না। অর্থাৎ আমি যদি ভিজুয়াল আর্ট এন্ড সিম্বলিজম লিখি আমাকে সেই লেখাগুলোই লিখতে হবে। যদি আমি নেচার সিম্বলিজম লিখি আমাকে নেচার নিয়ে লিখতে হবে। নেচারটা আপনি কোন কোন কবিতায় পাইছেন সেগুলোর উদাহরণ দিয়ে লিখতে পারেন। কথাগুলো বুঝেছেন? জি ভাইয়া বুঝছি। এরপরে দেখেন এখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফিগারস। রিপ্রেজেন্টেটিভ অর্থ কি? আমরা অনেকেই জানি সেলস রিপ্রেজেন্টেটিভ, বিক্রয় প্রতিনিধি। তাহলে রিপ্রেজেন্টেটিভ অর্থ কি? প্রতিনিধি। ফিগারস, ফিগারস অর্থ কি? পরিসংখ্যান। প্রতিনিধি একটা পরিসংখ্যান আমরা এখানে দেখতে পাই। কিরকম? ব্লেকস populates his poems with representative figures that embody universal themes and evoke a sense of mystery and wonder. The innocent child, the wise old man, the nurturing mother, and the sinister adversary are recurring characters that transcend individual narratives, tapping into collective unconscious and inviting readers to explore the timeless truths they represent. একটা বিষয় খেয়াল করেন, প্রশ্নটা আগে বুঝেন কি কি বলছে। Bring out the mystified elements in Blake's songs of innocence and experience. নির্দিষ্ট করে আমরা যে 11টা কবিতা পড়েছি সেই 11টা কবিতা থেকে বলছে কি? জি ভাইয়া। জি ভাইয়া। সেই 11টা কবিতাকে উল্লেখ করে দিছে যে এই কবিতাগুলো থেকে মিস্টিফাইড এলিমেন্টটা বলেন আমাদের? না ভাইয়া। না, কারণ সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্সে
এই 11টা কবিতার বাইরে আরো কবিতা আছে না? আছে? জি ভাইয়া। তো আপনি যদি চান এই পয়েন্টটা আপনি বুঝে বুঝে পড়ে যদি লিখতে পারেন লিখবেন, না হলে বাদ দিবেন। এই পয়েন্টটাতে বাইরের কবিতাগুলো বেশি আমাদের শো করতেছে। যেমন ব্লেক তার কবিতাগুলোকে প্রতিনিধিত্বমূলক পরিসংখ্যান দিয়ে তৈরি করেছেন, যা সার্বজনীন যে থিমগুলো আছে, ইনোসেন্স, এক্সপেরিয়েন্স, পিউরিটি, এই থিমগুলোকে কি করে বাস্তবে একটা রূপ দান করে এবং রহস্য এবং বিস্ময়ের অনুভূতি জাগায় আমাদের মনে। নিষ্পাপ শিশু, জ্ঞানী বৃদ্ধ, লালন পালনকারী মা, এগুলো অন্যান্য কবিতা আছে আরো। এবং অশুভ প্রতিপক্ষ, পুনরাবৃত্ত যে চরিত্রগুলো যা স্বতন্ত্র বর্ণনাকে অতিক্রম করে। যেমন নিষ্পাপ শিশু, ইন্ট্রোডাকশন কবিতাটা খেয়াল করেন, নিষ্পাপ শিশু বলা হয়েছে কোন কাকে? ওই যে মেঘের মধ্যে যে শিশুটাকে দেখতে পাওয়া গেছে, সে দেখতে একেবারে ইনোসেন্ট ছিল, ঠিক আছে? মনে পড়ে? জি ভাইয়া। এবং দ্য ওয়াইজ ওল্ড ম্যান, এটা আরেকটা কবিতা আছে, সেখান থেকে বলছে। তাহলে এই নিষ্পাপ শিশুটা আসছে মূলত ইন্ট্রোডাকশন কবিতা থেকে। এবং এই কথাগুলো নিষ্পাপ শিশু, জ্ঞানী বৃদ্ধ, লালন পালনকারী মা, তারপর হচ্ছে যে অশুভ প্রতিপক্ষ, এই যে পুনরাবৃত্ত যে চরিত্রগুলো, ক্যারেক্টারগুলো যা স্বতন্ত্রভাবে বর্ণনা করতেছে, এই বর্ণনা করে তার কবিতাগুলোতে, এবং সমষ্টিগত অচেতনতায় টোকা দেয় এবং পাঠকদেরকে তারা কি করে যে নিরন্তর সত্যগুলো উপস্থাপন করে তা অন্বেষণ করতে আমন্ত্রণ জানায় বা খুঁজে পেতে সহজ হয়। রিপ্রেজেন্টেটিভ ফিগার বলতে জাস্ট এতটুকু মাথায় রাখবেন, এখানে কবিতার মধ্যে আমরা চাইল্ড ক্যারেক্টারটা পাই, এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ ফিগার। যে ফিগারটাকে দেখে আমরা বলতে পারবো যে এই কবিতার মধ্যে পিউরিটি বা ইনোসেন্টটা আছে। ওয়াইজ ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষগুলোর মধ্যে এই শিশুদের মতো করে ইনোসেন্ট বের হয়ে আসে। দা নিউটারিং মাদার, মায়ের মধ্যে সন্তানের প্রতি যে ভালোবাসাটা, সেই কথাটা বলছে। প্রত্যেক মাই কি তার সন্তানকে ভালোবাসে না? জি ভাইয়া। এগুলো কি রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিমূলক ক্যারেক্টার না? জি ভাইয়া। তো এইখানে বোঝাচ্ছে ইনোসেন্ট চাইল্ড, একটা শিশু সব শিশুদের প্রতিনিধিত্ব করতেছে। একজন মাদার সন্তান পালন করে, লালন পালন করে, সব মাদেরকে বোঝাচ্ছে। ওয়াইজ ওল্ড ম্যান, এই মানুষটা সব মানুষদেরকে বোঝাচ্ছে। তো এই ধরনের রিপ্রেজেন্টেটিভ ফিগারের কথা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর আছে ইথারিয়াল ল্যাঙ্গুয়েজ। ইথারিয়াল ল্যাঙ্গুয়েজটা কি? এক ধরনের ভাষা যেটা ব্লেক ব্যবহার করছে, যেটা অনেক রিচ ভাষা। ব্লেকস ইউজ অফ আ ল্যাঙ্গুয়েজ ইজ ইটসেলফ মিস্টিফাইড এলিমেন্ট। রহস্যজনক ভাবে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে এটা মূলত ইথারিয়াল বলা হচ্ছে। ক্যারেক্টারাইজড বাই ইটস পোয়েটিক রিচনেস এন্ড ইভোকেটিভ ইমাজিনি। তো এখানে কবি মূলত হচ্ছে ব্লেক ভাষার ব্যবহার নিজেই একটা রহস্যময় উপাদান হিসেবে ব্যবহার করছে, যা এর কাব্যিক সমৃদ্ধি এবং উদ্দীপক যে কবিতাগুলোর চিত্রগুলো তিনি ব্যবহার করছেন, ইমাজেরি গুলো, এইসব দ্বারা চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ভাষাটা এমন ভাবে ব্যবহার করছে, খুব সহজ না, এটা খুব রিচ ভাষা ছিল। এবং কিছু কিছু কবিতা আবার খুব সহজ সরল ইমাজেরি আমরা দেখতে পেয়েছি, খুব সহজ ভাষাও দেখতে পেয়েছি। হিজ ভার্সেস আর ফিল্ড উইথ mystical symbolism, allegorical motive, and enigmatic metaphors that defy simple interpretation, inviting readers to delve into the depths of their subconscious and discover hidden layers of meaning. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমার এই যে তার যে লেখাগুলো, কবিতাগুলো, এই কবিতাগুলো লাইনগুলো রহস্যময় একটা প্রতীকবাদের মাধ্যমে লেখা। এখানে মেটাফোরের একটা মোটিভ দেওয়া হয়েছে বা অ্যালেগোরিক্যাল মোটিভ দেওয়া হয়েছে। মোটিভ অর্থ উদ্দেশ্য, অ্যালেগোরিক্যাল অর্থ হচ্ছে সিম্বলিজমের মতোই, এবং রহস্যময় রূপক দিয়ে ভরা যা সহজ ব্যাখ্যাগুলোকে অস্বীকার করে এবং পাঠকদের, যারা এই কবিতাগুলো পড়ে, এই পাঠকদের তাদের অবচেতনভাবে তাদের মনের গভীরে অনুসন্ধান করতে এবং অর্থের লুকানো স্তরগুলি আবিষ্কার করতে মূলত এক্সপ্লোর করে বা আমন্ত্রণ করে। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছে, এই লাইনগুলোতে, কবিতার লাইনগুলোতে এমন ভাষা, এমন ইমাজেরি ব্যবহার করা হয়েছে যে যেভাবে পড়বে তার সেভাবেই ভালো লাগবে। আপনি কবিতাগুলো সহজভাবে চিন্তা করলে আপনার কাছে সহজ লাগবে, কেউ যদি কঠিন ভাবে চিন্তা করে তার কাছে কঠিন বিষয় লাগবে। এখানে অনেক ধরনের মেটাফোরের ব্যবহার হয়েছে, অ্যালেগোরিক্যাল বিষয় ব্যবহার হয়েছে, তারপর সিম্বলিজম ব্যবহার হয়েছে, মিস্টিসিজম ব্যবহার হয়েছে,
অনেক কিছুর ব্যবহারের পরে মূলত একটা কবিতা তৈরি হয়েছে। তো এই সবগুলোকে একসাথে রিচ বা ইথারিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে যে পয়েন্টটা আছে মিস্টেরিয়াস ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমাদের রহস্যময় যে মূলত জায়গাটা, ল্যান্ডস্কেপটা, যে সেটিংটার কথা বলা হচ্ছে কবিতাগুলো যেই জায়গাগুলোতে হয়েছে, যেমন হচ্ছে মেঘের মধ্যে। তো দ্য সেটিং ডিসক্রাইবড ইন ব্লেকস পোয়েমস অফেন টেক অন মিস্টিক্যাল কোয়ালিটি, ব্লারিং দ্য বাউন্ডারিজ বিটুইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড দ্য রিয়েলম অফ দ্য ইমাজিনেশন। বেশিরভাগ কবিতাগুলো কল্পনা থেকে নিয়ে আসা, সমাজের ব্যবস্থাগুলোকে ভালো করার জন্য, সমাজের সমস্যাগুলোকে তুলে ধরার জন্য তিনি কল্পনার আশ্রয় নিয়েছে। ঠিক আছে? তো তার বাউন্ডারিটা কোথায় থেকে ছিল, সীমাটা কত পর্যন্ত? এই বাস্তব জগৎ থেকে কল্পনার জগৎ পর্যন্ত। ওকে? তো ব্লেকের কবিতায় বর্ণিত যে সেটিংসটা, প্লেস সেটিংস গুলো ছিল প্রায়শই এক একটা রহস্যময় গুণ গ্রহণ করে, যা এই বাস্তব জগৎ এবং কল্পনা রাজ্যের মধ্যে এই সীমানাটাকে তুলে ধরে। বুঝতে পারছেন? From idyllic pastoral scenes to ominous urban landscape, these settings serve as metaphors for the inner landscape of the human psyche, where innocence and experience collide and intertwine in mysterious way. এবং বলা হচ্ছে সুন্দর এই যাজকীয় দৃশ্য থেকে শুরু করে অশুভ শহরের ল্যান্ডস্কেপ পর্যন্ত, লন্ডন শহরের যে খারাপ অবস্থাগুলো, এবং এই সেটিং গুলো মানব মানসিকতার অভ্যন্তরীণ ল্যান্ডস্কেপের রূপক হিসেবে কাজ করে, যেখানে নির্দোষতা এবং অভিজ্ঞতার রহস্যময় উপায়ে সংঘর্ষ এবং একে অপরের সাথে সবাই জড়িত ছিল। যদি খেয়াল করেন, বেশিরভাগ ইনোসেন্স কবিতাগুলো কাল্পনিক এবং এক্সপেরিয়েন্স কবিতাগুলো বাস্তবতাটা ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে পারছেন? কথা বল। জি ভাইয়া। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? জি ভাইয়া। না ভাইয়া। যারা লাইভে আছেন আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? তাহলে আপনাদের সেট সাজেশনটা একটু বের করেন। যারা লাইভে আছেন একটু বলেন তো কথা শোনা যায় কিনা? তাহলে কারো সমস্যা নেই? আচ্ছা, একটা কাজ করেন তো, এই যারা গুগল মিটে আছেন এটা হচ্ছে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে সবাই একটু লাইভে আসেন। আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যেটা কমেন্টে লিখে উত্তর দিবেন, কারণ বললে হচ্ছে যে সবাই আপনার উত্তর থেকে আরেকজন উত্তর দিয়ে দিবে। তো এই জন্য সবাই হচ্ছে এখানে মিউট করেন। আমি প্রশ্নটা বলবো, ব্রিফ প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে জিজ্ঞেস করব, যাতে হচ্ছে আপনার রিভিশন হয়ে যায়। আপনারা কমেন্টের মধ্যে উত্তর দিবেন, পারবেন? কথা বলেন। জি ভাইয়া। আসেন লাইভে আসেন। আপনি যেগুলো বলবেন ওগুলাই কি আমরা দাগাই নিব? তাহলে দাগায় দাগায় আমি দিচ্ছি, জাস্ট 10টা প্রশ্ন করব, দ্রুত উত্তর লিখে দিবেন সবাই। ভাইয়া আমরা কি এখান থেকে বের হয়ে যাব না এখানে এখানে মিনিমাইজ করে রাখেন, এটা কি মিনিমাইজ করে রাখেন, এরপর আবার এখানে চলে আসবেন। যখন 10টা প্রশ্ন হয়ে যাবে আবার এখানে চলে আসবেন। বের হয়ে যাওয়ার দরকার, জাস্ট মিনিমাইজ করে রাখেন। হ্যাঁ হ্যাঁ আসছে, লাইভে আসছে। লাইভে চলে আসেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর লিখবেন। কেউ বলবেন না মুখে, লিখে দিবেন, কমেন্টে লিখে দিবেন। ওই দ্রুত আসেন লাইভে আসছি ভাইয়া, আসছি। আচ্ছা, এইখানে কথা বলার দরকার নেই, এখানে মিউট করে ফেলেন। কমেন্টেই জানান আসছেন কিনা, লাইভের কমেন্টে জানান সবাই এসে পৌঁছেছেন কিনা। ভাইয়া 2বার সাউন্ড হচ্ছে, যে বুঝতে পারছি না যে লাইভে গেলে কিভাবে কি করব। দুইবার সাউন্ড হয়, এটা আপনার জন্য তো সুবিধা। আপনি মিটের মধ্যে মিটের কথাগুলো আগেই শুনতে পারবেন, অ্যানসারটা সবার আগে দিতে পারবেন। বুঝেন নাই? জি ভাইয়া বুঝতেছি।
একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সবাই কমেন্টে উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ চাইল্ড ডিড দ্য পোয়েট সি অন আ ক্লাউড? মনে করেন, হোয়াট কাইন্ড অফ চাইল্ড ডিড দ্য পোয়েট সি অন আ ক্লাউড? সেই যে মেঘের মধ্যে শিশুটাকে দেখেছিল, সেই শিশুটা কি ছিল, কেমন ছিল? এই যে দেখেন, একজন উত্তর দিয়ে দিছে। দ্রুত উত্তর লিখেন সবাই। গুড, অনেকে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, সবার উত্তর সেম, সবাই লিখতেছেন। তবে কেউ কেউ হচ্ছে বিস্তারিত লিখছে, সেটাই গুড। দ্য পোয়েট সো আ মিস্টিক চাইল্ড অন আ চাইল্ড। অন আ চাইল্ড কেন ভাই? আনোয়ার হোসেন ভাই, অন আ ক্লাউড হবে, চাইল্ড না। আচ্ছা, সমস্যা নেই, প্রশ্ন থাকলে আপনি লিখতে পারতেন। অন আ ক্লাউড হবে। মিস্টিক চাইল্ড, গুড গুড। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ওয়াও। এরপরে খেয়াল করেন, মনোযোগ দিবেন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হাউ মেনি টাইমস ডিড দ্য চাইল্ড উইপ? হাউ মেনি টাইমস ডিড দ্য চাইল্ড উইপ? যখন হাউ বলছি তখন একটু বিস্তারিত লিখেন। দুইবার কখন কখন? যারা লিখতেছেন টু টাইমস কখন কখন, এটা বিস্তারিত লিখতে হয় উত্তরে। দেখি কেউ বিস্তারিত লিখেন কিনা। এই মিটের মধ্যে কে মেসেজ দেয়? ভাইয়া ফেসবুকে ঢুকতে পারতেছি না নেটওয়ার্ক প্রবলেমের জন্য, এই জন্য মিটেই লিখতেছি। আমি তো মিটের অ্যান্সার দেখতেছি না, এখানে লিখে লাভ নেই। আমি তো ফেসবুক, তাহলে কি আনসারই দিব না? একটু কষ্ট করে দেখেন, ফেসবুকে ঢুকতে পারলে সুবিধা হবে। যদি ঢুকতে না পারেন তাহলে আর কি করেন, এখানেই দেখেন, দেন আমি ওদের শেষ করে আমি তখন আপনাদের গুলো দেখে নিব। গুড, অনেকে লিখছেন টু টাইমস, তো অনেকে লিখছে কিন্তু বিস্তারিত ভাবে লেখা শুরু করছে। ফার্স্ট হিয়ারিং দ্য পাইপিং, মিথিলা ফারজানা, আমিনা আক্তার মিতু, তানজিনা মুন, শারমিন বুন্নি, জেসমিন রুহি, জেসমিন পারভিন, মনিরা তাবাসসুম, আনোয়ার হোসাইন, মালিয়া সিদ্দিকা, মাধবী রায়, কোহিনুর আক্তার জেনি, তারিন আক্তার, মাহবুবা রাশিদ হেনা, নাইমা হক, স্মিতারা জাহান, মিতালি রায়, মিসকাত জান্নাত, সাকিলা আক্তার, আয়েশা সিদ্দিকা। এত নাম পড়তে পারবো না। আপনাদের সবার উত্তর হয়েছে। জাস্ট এই যে লিখলেন, এটা আর ভুলবেন না। এই জন্যই 10টা প্রশ্ন বেছে বেছে ধরবো। আশা করি 10টার মধ্যে যদি কমন পান, এই জিনিসগুলো আর ভুলবেন না। এবার আসেন নেক্সট কোশ্চেন, মনোযোগ দেন। হু ইজ টম ডিক্রি? হু ইজ টম ডিক্রি? টম ডিক্রি কে? হু ইজ টম ডিক্রি? শুধু চিমনি সুইপার লিখলে কি উত্তর হবে? চিমনি সুইপার, চিমনি বানানটা অনেকেই ভুল করতেছেন। মনি আক্তার চিমনি বানান ভুল করছেন, মার্ক দিবে না। এই যে একজন লিখছেন টম ডিক্রি ইজ আ ফেলো চিমনি সুইপার অফ দ্য স্পিকার অফ দ্য পোয়েম। গুড, অনেকেই লিখতেছেন এটা, কিন্তু চিমনি বানানটা খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
এবং এটার সাথে এই প্রশ্নটাও একটু মাথায় রাখবেন, টম ডিক্রির প্রশ্নটার সাথে, যে টম ডিক্রি কি স্বপ্নটা দেখেছিল, হোয়াট ডিড টম ডিক্রি সি ইন হিজ ড্রিম। প্রশ্ন একসাথেও আসতে পারে, আলাদাও আসতে পারে। এই প্রশ্নের উত্তরটা একটু মাথায় রাখবেন। ওকে, নেক্সট। What is Holy Thursday? What is Holy Thursday? দেন উত্তর দেন, হোয়াট ইজ হোলি থার্সডে। আর 3টা প্রশ্ন করবো এই হোলি থার্সডের পরে, তারপরে আপনাদের সাজেশন দেখাই দিব ব্রিফ পোয়েট্রির। হোয়াট ইজ হোলি থার্সডে? ফাতেমা জান্নাত মিথিলা বলছেন যে অ্যাসেনশন ডে। অ্যাসেনশন ডে বানান ঠিক আছে? অ্যাসেনশন ডে ঠিক আছে। শারমিন বন্নি বলছেন ইট ইজ অ্যাসেনশন ডে। তবে এটা আর একটু বিস্তারিত লেখা উচিত। অ্যাসেনশন ডে, অ্যাসেনশন ডে এর পুরো একটা বলতে হচ্ছে নাম আছে আরেকটা, অপর নাম হচ্ছে হোলি থার্সডে। তো এই অ্যাসেনশন ডেটাতে কি হয়, এটা কি জিনিস, এটাও যদি লিখতে পারেন ভালো হয়। এই যে জেসমিন রুহি আপু লিখছেন দেখতেছি, আমিনা আক্তার মিতু লিখছেন, তারপর হচ্ছে নাইমা হক আপু লিখছেন, মিসকাতুল জান্নাত আপু লিখছে, জেসমিন আপু লিখছেন, তারিন আক্তার আপু লিখছে। পুরোটাই লিখতে পারলে বেটার, কারণ পুরোটার মধ্যে ব্যাখ্যাটা আছে। অনেকেই লিখতে পারে। মূল ব্যাখ্যাটা কি, এই যে খ্রিস্ট রোজ ফ্রম হিজ গ্রেভ এন্ড অ্যাসেন্ড টু হেভেন, সে এই পৃথিবী থেকে স্বর্গের মধ্যে পদার্পণ করে, এই জিনিসটাকে বোঝানো হয়। আচ্ছা, এরপর why did the chimney sweeper cry weep? Why did the chimney sweeper cry weep? Why did the chimney sweeper cry weep? কেন সে উইপ উইপ করে কান্না করেছিল? Why? Okay, to draw the attention of the persons who needs service, who need this service, the chimney sweeper cries with to draw the attention of the person who need his service. Good, thank you. Last question. What is meant by the mind forget manacles? What is meant by the mind forget manacles?
আবার প্রশ্নটা বলি, হোয়াট ইজ মিন্ট বাই দ্য মাইন্ড ফর্কড ম্যানাক্লেস? জেসমিন রুয়াবু লিখছেন, দ্য মাইন্ড ফর্কড ম্যানাক্লেস রেফার টু দ্য features or chains imposed by the man of authority. The mind forget miracles refer to the fetters or chain imposed by the man of authority. Good. সুন্দর। ওকে, যারা অ্যান্সার করা শেষ করছেন তারা মিটে চলে আসেন, যাদের অ্যান্সার করা হয় নাই তারা অ্যান্সারটা শেষ করে মিটে আসেন। যে 8-10টা প্রশ্ন আপনাদের ধরলাম, আশা করি এগুলোর মধ্যে থেকে উইলিয়াম ব্লেকের প্রশ্ন কমন পাবেন। এরপরও আমরা বেশ কিছু প্রশ্ন একটু বেশি পড়ব, সেগুলো দাগায় নেব। একটু মিটে আসেন। আসছে। যারা মিটে জয়েন করেন নাই, মিটে জয়েন করে ফেলেন, বের হয়ে গেছিলেন যারা। আসছে ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া। পৃষ্ঠা নাম্বার আসছি ভাইয়া। 93 পেজ বের করেন। সেট সাজেশনের 93 পেজ। আচ্ছা, এই যে আপনারা উত্তর করলেন কমেন্টে, এই যে উত্তরগুলো করলেন, এই প্রশ্নগুলো যদি আসে আর ভুলবেন? ইনশাআল্লাহ না ভাইয়া। ভাইয়া। এই 10টা সহ একটু দাগাই দিয়েন। এগুলো তো দাগাই দিবই, কিন্তু আমার বিশ্বাস যে এগুলো আর ভুলবেন না। তো এরকম প্রত্যেকদিন ক্লাসে মূলত এবার থেকে এভাবে আপনাদের একটা করে টেস্ট নিব। টেস্ট কেউ যদি চায় দেখে অ্যান্সার করতে চাইলে পারবে, কারণ আমি তো আর বইয়ের বাইরে থেকে প্রশ্ন করি না, বইয়ের ভিতর থেকেই প্রশ্নটা করতেছি। এটা অনেক ভালো ছিল ভাইয়া। যদি নিজের সততা ঠিক রেখে করেন তাহলে দেখবেন যে নিজেই উপকৃত হবেন। ওকে, দেখেন, দাগাই নেন, বেশি কিছু পড়তে হবে না এখান থেকে। আমাদের 93 পৃষ্ঠা থেকে আপনারা যে প্রশ্নটা দাগাবেন সেটা হচ্ছে 8 নম্বর আগে দাগান। 5, 8 দুইটা 5 আর 8। ভাইয়া আমার তো সেট সাজেশন। সেট সাজেশনের ইন্ট্রোডাকশন, সংস অফ ইনোসেন্স, উইলিয়াম। ভাইয়া এই প্রশ্নটা হচ্ছে বললেন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ চাইল্ড ডিড দ্য পোয়েট সি অন আ ক্লাউড? এত প্রশ্ন বলতে গেলে তো মুশকিল, দাগাই শেষ করতে পারবো না। তাহলে ভাইয়া নাম্বার বললে হবে। নাম্বার বললে হবে ভাইয়া। নাম্বার বলেন, সমস্যা নেই। ছবি তুলে পোস্ট করে দিয়েন দরকার হলে গ্রুপে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা এটা ভাইয়া। ভালো হবে ভাইয়া, কারণ আমাদের মানে পুরানা ওই আপনি প্রথম দিকে যে সাজেশন দিয়েছেন তখনই ওই প্রিন্ট করে নেওয়া হয়েছে, তো পরে ওগুলো আর আমরা তো রিমুভ করতে পারিনি আমরা আমাদের শীট থেকে, যার কারণে এটা সমস্যা ভাইয়া। আপনি নাম্বার বললে আমাদের জন্য আসলে সমস্যা। বুঝি না, আমি তো ব্রিফ শুধু শর্টে একটু বলেন, মানে প্রশ্নের শুরুর দিকে একটু শর্টে একটু বললেই বুঝে নিতে পারবো এরকম। আমি তো ব্রিফ দাগাই দিচ্ছি, ব্রিফের সাথে কি সমস্যা? ওকে ওকে ওকে। ব্রিফের সাথে দাদা দাগাই দিক, আমরা কোন একদিন ক্লাসে হচ্ছে প্রশ্ন সহ সবগুলো আলোচনা করব। হ্যাঁ, সাফি আপু আছে, উনি দরকার হলে ফ্রি ক্লাসে আলোচনা করে দিবে, উনি যখন ক্লাস নেবে, অথবা হচ্ছে উনি ছবি তুলে আপলোড করে দিবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি নাম্বার বলেন। ঠিক আছে। ওকে, 5 নাম্বার, 6 নাম্বার আর 8 নাম্বার, এই প্রথম পৃষ্ঠা থেকে এই 3টা দাগান। এরপর 94 পৃষ্ঠায় আসেন। 10 নাম্বার, হোয়াই ডাজ ব্লেক চুজ আ হলোরিট অর্থাৎ নল খাগড়া টু মেক হিজ পেন? কেন তিনি এই নল খাগড়াটা পছন্দ করেছিল, চুজ করেছিল লেখার ক্ষেত্রে? তারপর দ্য ল্যাম্প কবিতা থেকে, এখান থেকে আশা করি এবার প্রশ্ন আসবে না, এই ল্যাম্প কবিতা থেকে। তারপরও একটা দাগান, শুধুমাত্র 17 নম্বর কবিতাটা। জি ভাইয়া।
এরপর চিমনি সুইপার ভাইয়া 17-এর আগে কোনটা যেমন নলখাগড়ার কত নম্বর ওটা 10 প্রশ্ন? নম্বর 10। ওকে। আচ্ছা এরপরে দেখেন 19, 22, 23। 22 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট তা না, জাস্ট জেনে রাখবেন যে মোরালটা কি ছিল। যদি হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম চিমনি সুইপার জানা থাকে আপনার ব্রড শর্টের মধ্যেও কাজে লাগবে। 22, 23। এরপর দেখেন 95 পৃষ্ঠায় নার্সেস সং। এখান থেকে প্রশ্ন আসে না তেমন, তারপরও দরকার নাই। 25 নম্বর প্রশ্নটা চাইলে দাগাইতে পারেন, যে এটার উত্তর এমনি পারবেন। নার্সটা কেমন ছিল? কাইন্ড, দয়ালু ছিল। শেষ। আচ্ছা 25 নম্বর ভাইয়া কি বললেন? নেট প্রবলেম ছিল, আরেকবার বলেন প্লিজ। লাস্ট কত নাম্বার দাগাইছেন বলেন তো সবাই? 23। 25 নাম্বার। আচ্ছা 25 নাম্বার দাগানোর দরকার নেই, এটা কেটে দেন। কেটে দিছেন? হ্যাঁ দিছি। 29 নাম্বার দাগাই নেন। 22, 23, 29, ঠিক আছে? ওকে। আর 29 নাম্বার পড়লে আপনার এখান থেকে সব ধরনের উত্তর পারবেন। এরপর আসেন হোলি থার্সডেতে। আচ্ছা হোলি থার্সডে। হোলি থার্সডে থেকে দাগায় নেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 41, 42। বুঝতে পারছেন? জি ভাইয়া। জানা থাকা ভালো এরকম প্রশ্ন হচ্ছে 32, 33। ভাইয়া আবার বলেন, শোনা যায় নাই। 32, 33 এটা বলছি জানা থাকা উচিত সবার। আর প্রথমে যেটা বললেন সেটা বলছি 41, 42 মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্ন আসলে এই প্রশ্নগুলোই আসে, ঠিক আছে? জি ভাইয়া। তারপর হচ্ছে 97 পৃষ্ঠা 43 নাম্বার, হোয়াট ইজ বার্ড? ওকে। জি ভাইয়া। তারপর হচ্ছে 48, 49, হোয়াট ডাজ দ্য মুন সিম্বলাইজ? হোয়াট ডাজ দ্য ডিউই গ্রাস সিম্বলাইজ? এই দুইটা দেখাইছেন? জি জি ভাইয়া। এরপর 55 নাম্বার। কি ভাইয়া? 55, 55, 56, 57। 55 বুঝেন না তো? বুঝি নাই ভাইয়া। 55, 56, 57। এর আগে কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ এগুলোই বলছি। এগুলোই তো বললাম। 48, 49। 48, 49 তো অনেক আগে বলছি। 48, 49 এর পরে বলছি 55। পরে কি বলছো? ভাইয়া 55 কে 55 নাকি একটা বলছিল। হ্যাঁ ওটাই তো বললাম যে এটাকে অনেকে আমি নম্বর একটা খুঁজতেছি। খুঁজেন খুঁজেন। 55 5, 5, 5, 6, 5, 7 এবার হইছে? আরে যন্ত্রণা। ভাইয়া আপনি 55টা বলছেন, এটা অনেকে বুঝে নাই। আচ্ছা এবার আসেন চিমনি সুইপার। চিমনি সুইপারের হচ্ছে 58, 58 নাকি 58 কোনটা? 58। 58। তারপর হচ্ছে 63।
63 64 তাকাইছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তারপর হচ্ছে 65 তাকাইছেন? জি। জি ভাইয়া। এবার জায়গা হচ্ছে 76 75 75 76 ওকে। জি ভাইয়া। 65 পরে 75 76 পরে 76 দেখেন 80 80 তাকাইছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এখানে দাগায় নেন 4 নাম্বার। 1 নাম্বার 4 নাম্বার এগুলো জানা জিনিস, তারপরে দাগাই দিলাম। 1 নাম্বারটা জানা, 4 নাম্বারটা হু ইজ কনসিডার্ড এজ দ্য ফাদার অফ রোমান্টিসিজম? রুশো, দ্য ফ্রান্স ফিলোসোফার। তারপর দাগায় নেন হচ্ছে 6 নাম্বার হু আর দ্য লেক পোয়েটস? এটা 22 সালে আসছিল। লেক পোয়েটস 22 সালে আসছে? 16 সালে ভাইয়া। 22 সালে তো এখানে দেওয়া নাই। ওটা লিটারেচারে আসছিল মেবি। হ্যাঁ মেবি লিটারেচার এটা আসছিল। লিটারেচারে আসছে? আচ্ছা তাও পড়ে নেবেন, সমস্যা কি। এবার আসেন পোয়েট্রিতে আছে না। তিনটা নেবেতে 7 নাম্বার হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম? তিনটা নেবে 5-7 মিনিট 5-7 মিনিট দেখাইছেন? 7 নাম্বার। জি ভাইয়া। 7 ভাইয়া 8 উইলিয়াম 9 7 ভাইয়া 8 উইলিয়াম অর্চার্ড থেকে তো দুইটাই দিছেন। কোনটা? উইলিয়াম অর্চার্ড থেকে উইলিয়াম তিনটা ওয়ার্ডসের দিছে। থেকে বলছি 1 4 6। ঠিক আছে ভাইয়া। তিনটা নেবে থেকে বলছি 7 8 9। সতেরো ভাইয়া কত? 17 17 24। আচ্ছা 23 24 25 26 27। 17-র পরে 23, 23 থেকে সবগুলাই 27 পর্যন্ত। ওকে হয়েছে সবার? জি ভাইয়া। তারপরে আসেন নেক্সট কবিতায় ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি 28 নাম্বার। আঠাইশের পরে হচ্ছে 36, 36-এর পরে 40। ওকে জি ভাইয়া। এবার আসেন ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম এন্ড ফ্রি। এখান থেকে দাগায়ন হচ্ছে 45 বা 44, 44 45 দেখেন সেম, জাস্ট জানা রাখতে হবে। দেখাইছেন 44 45? জি ভাইয়া।
এরপর 47 47 এরপরে আসেন 49 49 50 52 53 54 59 আরেকবার বলেন ভাইয়া, বুঝতে পারিনি। 53 পরে বলছি 54 আর 59 5 ক্লিয়ার? জি ভাইয়া। চাইলে জি এই প্রশ্নটাও পড়তে জি পারেন, ভাইয়া 56 নাম্বার প্রশ্নটাও পড়তে পারেন। ভাইয়া পরে কি আবার কমাই দেওয়া হবে? না না, এগুলা এই জন্য আগে থেকে পড়বেন। ব্রিফ এমনি কম কমন পড়ে, পোয়েট্রিতে ব্রিফ এমনিতে কম কমন পড়ে, এজন্য একটু বেশি পড়তে হবে। ঠিক আছে? জি ভাইয়া। এবার আসেন এসটি কলেরিস। এসটি কলেরিসে হচ্ছে 7 নাম্বার। বারো, 25, 23, 26, 27, 28, 29, 30। হয়ে গেলে জানান। হয়েছে ভাইয়া। ওকে, এরপরে আসেন কুবলা খান। পঁয়ত্রিশ নাম্বার। একচল্লিশ, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। যেগুলো সালে আসছে এগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই। 41 থেকে 50 পর্যন্ত সবগুলাই হয়েছে। ভাইয়া এগুলোর জন্য কি কুবলা খান আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট? জি ভাইয়া উইলিয়াম ব্লেকও তো অনেক বেশি ইম্পর্টেন্ট। 6 জন লেখক, 6 জন লেখকের কাছ থেকে 6টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? আর 2টা প্রশ্ন বা এক এক সময় এক এক কবিতা থেকে আসে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার আসেন লর্ড বায়রন। আর এতটুকু বুঝতে পারছেন ব্রিফে কুবলা খান থেকে ব্রিফ প্রত্যেক বছরই আসে, খেয়াল করলে দেখেন। জি ভাইয়া। আচ্ছা, লর্ড বায়রন থেকে দাগাই নিন। এখানকার যে ক্যারেক্টার গুলো ছিল প্রত্যেকটা ক্যারেক্টার জেনে রাখবেন। ঠিক আছে? জি ভাইয়া। ক্যারেক্টারটা কেমন,
কার কেমন নেচার ছিল এই জিনিসগুলো জেনে রাখবেন। এবার আসেন এখানে দাগায় নেন 40 নাম্বার। কত ভাইয়া? ভাইয়া কত বললেন? 40 দাগাইছেন? লর্ড বাইরন না? জি জি এক থেকে এগুলো বাদ? বাদ। ওগুলো সবগুলো ওই যে ক্যারেক্টার গুলো জেনে রাখবেন হয়ে যাবে। যে কয়েকটা ক্যারেক্টার পড়াইছি ওই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে জেনে রাখবেন। একেবারে চলে আসেন। আচ্ছা কত থেকে দাগাবো? 39 40 দেখাইছেন? জি। এরপর 42 থেকে 52 পর্যন্ত। দেখাইছেন? জি ভাইয়া। এবার জি ভাইয়া। 1 নাম্বার। এক নাম্বার দাগায় নেন। ভাইয়া 42 থেকে 52 সালে বলছেন 1 নাম্বার? জি 42 থেকে 52 পর্যন্ত সব বলছেন। বুঝতে পারছেন 1 নাম্বার? জি ভাইয়া। হ্যাঁ এরপরে আসেন 2i স্কেলার। 2i স্কেলার থেকে পড়বেন হচ্ছে 19 20 19 20 আর এদিকে পড়বেন 8 নাম্বার 5 নাম্বার আর 8 নাম্বার 5 8 19 20 ওকে জি ভাইয়া। জি ভাইয়া। তারপর 23 থেকে 26 হয়েছে? জি। এরপরে আসেন অ্যাডোনিস। অ্যাডোনিসের 1 নাম্বার 2 নাম্বার ভাইয়া 27 1 2 না 27 28 27 28 এরপরে হচ্ছে পড়বেন ওই যে আবার এখানে সালগুলা শুরু হয়েছে 70 71 72 73 খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না। ওকে জি ভাইয়া। এরপরে এখানে দেখেন হচ্ছে জন কিটস। জন কিটস এর এখানে পড়বেন 3 4 5 6 7 8 3 থেকে 8 পর্যন্ত বেসিক কোশ্চেন। ক্লিয়ার? এবার ওডন মিলানকোলি। ওডন মিলানকোলি থেকে পড়বেন 11 নাম্বার হোয়াট ইজ মিলানকোলি। তারপর পড়বেন 12 নাম্বার। তারপর পড়বেন 13 নাম্বার। এগারো 12 13 একেবারে হচ্ছে 27 28 এসে
জি ভাইয়া। এবার আসেন ওড অন আ গ্রেসিয়ান আর্ন 29। 12, 13, 29 নাকি? কিসের 12 13? 27, 28 27 আর 28 বলছে ভাইয়া। 11 12 13, এরপরে বলছি 27 28, তারপরে আসেন 29, এরপরে আসেন হচ্ছে 40, 41, 42, 43। বুঝছে? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে আসেন ওড টু আ নাইটিঙ্গেল 47। তারপর হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল 50। কত ভাইয়া আবার একটু বললে ভালো হয়। 47 50। বাষট্টি 63 64 65 66, নাহলে 66। 66। ভাইয়া এসব কি বলতেছে? ভাইয়ের কথা শুনে সবাই কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, অনেকে বলে তো 66, 65 বলতে পারেন, 66 বলতে পারেন না। 64 ভাইয়া ওইটা আপনি 64 হইলে 4 64 হবে না? 4 কি হবে? তাহলে ভাইয়া আমরা 60-এর পরে 61 কেন বলি? 61 বললে তো হয়ে যায়। তাও হবে। আগের মানুষ তো এইভাবে বলতো 1 কুড়ি 2 কুড়ি 3 কুড়ি 3 কুড়ি 60, 3 কুড়ি 1। 6 এর উপরে 1। ওই জন্য দাগাই দিলাম 66 পর্যন্ত। জি ভাইয়া। এটা অনেকে বলে 66 বলে অনেকে। তারপর আসেন অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার 67 নাম্বার, হোয়াট ইজ সনেট। এই সনেট কখনো আপনাদের জীবন ছাড়বে না, একদম মাস্টার্স পর্যন্ত সনেট থাকবেই। ফার্স্ট ইয়ারেও আসছে ভাইয়া। সব ইয়ারে থাকবে। 76 77। 68 নাম্বারটা একটু পড়ে নিয়েন, চ্যাপম্যানটা কি। তারপর যাদের হোমার সম্পর্কে আইডিয়া নাই তারা একটু ভাইয়া আবার একটু বলেন। 67 68 70 77 76 77। কারণটা কি, এই প্রশ্নগুলো লাগে না। যেমন হচ্ছে হোয়াট ইজ সনেট, এটা লাগে না, এটা জানা প্রশ্ন। হু ইজ চ্যাপম্যান, চ্যাপম্যান কে? সে একজন পোয়েট, একজন ড্রামাটিস্ট। কথা কোন এজের? এলিজাবেথান এজের, এটাও মনে থাকে। তারপর হচ্ছে হোমার কে? হোমার একজন গ্রিক পোয়েট। তারপর হচ্ছে এই যে হুইজ কিডস এনজয় হোমার, কেন হোমার পড়ে মূলত কিডস কিভাবে মূলত হোমার উপভোগ করে? সে উপভোগ করেছিল চ্যাপম্যানের লেখা, ট্রান্সলেশন করেছিল চ্যাপম্যান কার লেখাগুলো? হোমারের লেখাগুলোকে। কিভাবে ট্রান্সলেট করছে? গ্রিক থেকে ইংলিশে। ঠিক আছে। ওই যে অ্যাপোলো, তারপরে হচ্ছে ডারিয়েন, এগুলো দেখাবো না? না, এগুলো আসে না। এই যে ফ্রেশ যে কয়েকটা হয়েছে এগুলো দেখে যাবেন। আর প্রত্যেকটা শর্ট ব্লগ সাজেশন দেওয়া হয়েছে, তাই না? জি ভাইয়া। তো আগামীকালকে ড্রামা দিব বা লিটারেচার দিব? ভাইয়া লিটারেচারের ক্লাসগুলো একটু তাড়াতাড়ি নিলে ভালো হয়। ওটা কিছুই মানে সব এলোমেলো লাগে। কিন্তু লিটারেচার তো রুটিন অনুযায়ী যেভাবে ক্লাস আছে সেভাবেই হচ্ছে। না ভাইয়া, মাঝখানে নাকি ক্লাস হয় নাই। আমি শুধু একটা ক্লাস মানে জিজ্ঞেস করছিলাম আর আজকে গ্রুপে, ওনারা মানে সবাই বলছিল যে নাকি ক্লাস হয় নাই, একটা না দুইটা ক্লাস হয়েছে। হচ্ছে কি, আমি ওই লিটারেচারটা হয় না, জেপি ভাই অসুস্থ ছিল তাই।
প্রচন্ড হ্যাঁ অসুস্থতার মধ্যে যাচ্ছে সবাই। এই যে বিশেষ করে উত্তরবঙ্গে যে পরিমাণ শীত পড়ছে, রুমের মধ্যে গরম, বাইরে ঠান্ডা, এই অবস্থাটা আবার যদি গ্রামের বাসায় যাই আরো বেশি ঠান্ডা। এই অবস্থাটাতে আমি নিজেই যে পরিমাণে অসুস্থ হয়েছি, আমার কথাগুলো শুনলে হয়তো বুঝতে পারতেছেন। ভাই আমার 15 দিন যাবত জ্বর ঠান্ডা। আমার তো মনে হয় এরকমই হয়ে গেল, 12-15 দিন হইলো। এখনো আমি কি করবো আজকে কাশি আছে, কাশ দিলে পেট ব্যথা করে, এরকম অবস্থা শুরু হয়েছে। ভাবতেছি আবার আমাদের নিউমোনিয়া হয়ে গেল ঘর নাকি। থেকে ভয়ে বের হই না, ঘর থেকে বের হইলে ঠান্ডা লাগে। ক্লাস শেষ ভাইয়া? হ্যাঁ, আজকে আর উত্তরবঙ্গে আমাদের ঠান্ডা একটু বেশি। ভাই আপনি উত্তরবঙ্গে কোন জায়গায় থাকেন? তাই নাই। আমার বাসা তো ঠাকুরগাঁয়ে। ও আচ্ছা। ভাই উত্তরবঙ্গটা কি ময়মনসিংহের ওইদিকে, ওইটার এটা পরে? হচ্ছে দিনাজপুরের পরে, আমাদের রংপুর ভাই বিভাগ। আমি বিভাগ হচ্ছে রংপুর। বুঝছি ভাইয়া, চিনি না তো, আমি এই জন্য জিজ্ঞেস করলাম কোন দিকে পড়ে। ঢাকার কাছে। না না, বললাম যে মানে ওইদিকে ময়মনসিংহ যে এদিকে ওইদিকে নাকি অন্যদিকে আর এদিকে না, ময়মনসিংহ মানে একটু অন্যদিকে যাইতো, আর একটা রাস্তা আছে ময়মনসিংহের। আচ্ছা। ঢাকা থেকে বের হয়ে রাস্তাগুলো সাইড হয়ে গেছে হচ্ছে ইয়ার এখানে, নবীনগরের এখানে, জাহাঙ্গীরনগর পার হয়ে, স্মৃতিসৌধটা পার হয়ে, নবীনগর পার হয়ে এখানে একটা মোড়ে একটা রাস্তা চলে গেছে সিলেট চিটাগাং এর দিকে, একটা ময়মনসিংহের দিকে গেছে, আর একটা আসছে উত্তরবঙ্গে। ময়মনসিংহ তো ভাইয়া ইয়ার পরে, গাজীপুরের পরে না? ওইটা তো নবীনগর, ওইটা তো অন্যদিক। ও হ্যাঁ, গাজীপুর থেকে মনে হয় ময়মনসিংহ চলে গেছে। জি ভাইয়া। ঠিক আছে। আর এইদিকে নবীনগর থেকে চলে আসছে হয়তো উত্তরবঙ্গে একটা, আর একটা মনে হয় চলে গেছে সিলেটের ওইদিকে। ভাই আমি দিকটা বুঝতেছিলাম না কোন দিকে, এবার বুঝছি, মানে এখন বুঝছি আর কি কোন দিকে। আমার একটু ইচ্ছা যাওয়ার, এজন্য। আসবেন আমার পঞ্চগড়ে। মনে হয় ঢাকা থেকে উত্তরবঙ্গ সোজা। যদি হচ্ছে আমার বাড়ি নোয়াখালী। ঠান্ডার সময় আসতে চান তাহলে ঠান্ডায় আসবেন, তাহলে শীত বুঝতে পারবেন কি জিনিস। না ভাইয়া, পঞ্চগড় থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, এই জন্য আমার খুব ইচ্ছে শীতকালে এখানে দেখা যাওয়ার। যায়। আর ঠাকুরগাঁয়ের মধ্যে হচ্ছে এশিয়ার বৃহত্তম আম গাছ অবস্থিত, এশিয়া মহাদেশের। আচ্ছা ভাই, আপনার বাসায় আমাদেরকে দাওয়াত করেন, তাহলে যাব কোনো একদিন। তাহলে বিয়ে লাগাই, বিয়ের দাওয়াত দেবো না সবাইকে, ঠিক আছে না? হ্যাঁ, শুভ ভাইয়া তো বিয়ে করে ফেলতেছে, আপনাদেরকে রাখি। উনি তো একাই স্বার্থপরের মতো বিয়ে করে ফেলছে। সেলফিশ একদম। ঠিক আছে, এখন আপনারা নিজেরা সময় দেন, পড়াশোনা করেন। আজকে একটু বেশি সময় লাগলো। আপনারা কি বিকাল বেলা ক্লাস করতে পারবেন? ভাইয়া দুপুরের জি পরে, ভাইয়া, মানে বিকেলে হলে ভালো হয়। না না বিকেল রাতের বেলাটা আপনারা নিজেরা পড়তে পারবেন তাহলে। জি ভাইয়া, পরীক্ষার আগে এটাই করেন। জি ভাইয়া, বিকেলে বিকাল ক্লাস হলে নিলে খুব রাতে ভালো হয়। পড়া যায়। সবাই অন্তত এই কয়দিন ম্যানেজ করে নিলে ভালো হবে। 3টা, 3:30টার দিকে বা 2:30টার দিকে বা 3টার দিকে ক্লাস শুরু করলাম। 3টা বাজে পারফেক্ট টাইম। ভাইয়া রাতেই ঠিক আছে। তাইলে হবে কি, রাতের দিকে আপনারা নিজেরা পড়তে পারবেন কিছুটা সময়। নিজের হ্যাঁ পড়াটা ভাইয়া, জরুরি। জি ভাইয়া, ক্লাসের এখন থেকে থেকে নিজের প্রত্যেকটা ক্লাস পড়াটা বিকেলে জরুরি। হলে ভালো। আর ভাইয়া যারা পারবে না তারা না হয় পরে রেকর্ড ক্লাসটা দেখে নিবে। কারণ আর না বুঝলে ভাইয়া রাতে ক্লাস হলে রাতে আর পড়া হয় না। হ্যাঁ, না না, এই দেখো নিজেদের পড়াটা already- জরুরি, এই জন্য বিকেলবেলা ক্লাসের কথা বললাম। এই যে ভাইয়া এখন অনেক ঠান্ডা বাড়তেছে, রাত যত হয় তত ঠান্ডা বাড়ার, পড়া ঠিক মতো হয় না, এত ঠান্ডা দিয়ে পড়া আসে না। দেখি তাহলে কালকে মাগরিব পরপরই ক্লাস নিতে পারেন, একদম মাগরিব পরপরই ক্লাস নেন, ওটা সুবিধা হয়। কিন্তু বিকেলের দিকে তো অনেক কাজ থাকে, বা সেগুলো আসলে অ্যাভয়েড করার মতো না। যারা বিকেল ম্যারিড বলতে তারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর 3টার দিকে, 3টার দিকে শুরু করলে 3টার দিকে ঠিক আছে তো। 4টা 4:30টায় শেষ হয়ে যাবে, তারপর বিকেলের কাজ করতে পারবেন। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ভাইয়া ওই সময় যে ঘুম আসে, ক্লাস নিলে ভালো হবে তখন। সামনে পরীক্ষা, এখন অনেক ঘুম আসে। আমার ঘুম ছুটে গেছে আপনাদের পরীক্ষার জন্য। না ভাই, আপনি 3টা বাজে ক্লাস দেন, তাহলে একটু উপকার হয়। রাত্রে তাহলে পড়া হবে, না হলে হবে না একটুও পড়া। আমি ওইটা ভেবেই বললাম, ফার্স্ট ইয়ারও এরকম করছিলাম, ফার্স্ট ইয়ারও 3টা 4টা দিয়ে ক্লাস নিছি, কারণ বিকেল বেলা হলে আপনারা রাতের দিকে পড়তে পারবেন। আর রাতের দিকে ক্লাসগুলো সন্ধ্যার দিকে হলে এখন আর পড়ার এনার্জি থাকবে না, এখন মনে হবে খাওয়া দাওয়া করে ঘুমাই, ঠান্ডার দিন। আর আমাদের মোবাইল বন্ধু তো আছেই।
ভাইয়া এইটাই তো সবচেয়ে বড় সমস্যা, যেটাই পড়তে নি ওইটাই মোবাইলে, মোবাইল থেকে একটু দেখতে গেলে এরপর ফেসবুকিং ইনস্টাগ্রাম মানে সব। নিজেকে ডেডিকেটেড করবেন। আপনার এখন পিডিএফ দরকার, পিডিএফটা বের করে সামনে মোবাইল স্ট্যান্ডে রেখে দিবেন বা হেলান দিয়ে রাখবেন, খাতা কলম নিয়ে মোবাইল থেকে লিখবেন। ওইটাই করি এখন, কি করব। কিন্তু ভাই ফেসবুকে ক্লাস দেখার জন্য ঢুকলে ফেসবুকে আর মানে ক্লাস দেখা হয় না, বসে বসে ওই জন্য লাইভ ক্লাস করবেন। আর মেসেঞ্জারটাকে অফ করে রাখবেন, চার্ট হেডস অফ করে দিবেন। যে সময় পড়বেন চার্ট হেডস অফ করে দিবেন বা ডু নট ডিস্টার্ব করে দিবেন, ফোন আসলেও ফোন আসবে না, সাইলেন্ট হয়ে থাকবে। আচ্ছা ভাইয়া, তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। যে প্রশ্নগুলো আচ্ছা দিচ্ছি ভাইয়া, ঢাকায় আসসালামু আলাইকুম। শর্ট ব্রড ব্রিফ, আশা করি এগুলো থেকে কমন পাবেন। আর যদি নাও পান অ্যান্সার লিখে আসতে পারবেন, কারণ আমাদের ক্লাসগুলো যারা শুরু থেকে করছেন এবং এখনো যারা করতেছেন ক্লাসগুলো আপনাদের একটা ধারণা নিয়ে এসে দিবে। উইলিয়াম ব্লেক সম্পর্কে আর কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। তা আগামীকালকে মনে হয় আমাদের অ্যাডভান্স রিডিং রাইটিং লন্ডনের উপর ক্লাস আছে, আমরা ওটা পড়বো, তারপর হচ্ছে চলে যাব পরের রাইটারদের কাছে। ভাইয়া পিছন থেকে শুরু করলে একটু বেশি ভালো হয়, সামনের গুলো অনেকবার পড়া হয়েছে। না, বিষয়টা হচ্ছে আমরা পিছনের ক্লাসগুলো ওই যে প্রিপারেশন পেয়েছে তো শেষে হইলো, এখন ওদের আগের গুলো ওরা ভুলে গেছে, ওই জন্য আগে থেকে রিভিশন দেওয়া হচ্ছে। এখন ঠিক আছে ভাইয়া, এই গতিতে এগিয়ে যান ভাই। বুঝেছেন? কারণ আমাদের এই রিভিশন ক্লাসগুলো যারা ফ্রি পাচ্ছেন, এটা আপনাদের সৌভাগ্য যে রিভিশন ক্লাসগুলো মূলত হচ্ছে প্রিপারেশন ব্যাচের জন্য। তাদের সাথে কথা বলে বা তাদের ইয়াতেই সব ক্লাসগুলো আমরা ফ্রি করে দিয়েছি, যে রিভিশন যেহেতু সবাই করুক, রিভিশন হোক সবার। তারা আবার অনেকে রাগ করে মাঝে মাঝে যে আমরা এই মিটে জায়গা পাই না, ভাইয়া এটা কেমন একটা হইলো। একদম ভাইয়া রাগাবো না। এই জন্য আগে হচ্ছে তাদেরকে লিঙ্কটা দেই, এখন যারা পরে দেরিতে আসে আমাদের কোনো করার থাকে না। অবশ্য এখন মোটামুটি কিছুক্ষণ পর কয়েকজন বের হয়ে যায়, সবার তো ধৈর্য সেম না, 2 ঘন্টা ধরে ক্লাস। তো ঠিক আছে, টাটা, বাই বাই। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।